হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমি ক্লাস 10-এর জীবনের প্রবাহমানতা যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের 2B ইউনিটের জনন নিয়ে আজকে আলোচনা করব। এবং এই জনন সম্পর্কে ডিটেলসে আলোচনা করার পরে সেখান থেকে অনেকগুলো এমসিকিউ এবং এসসিকিউ কোয়েশ্চেন নিয়েও আমরা এখানে আজকে ডিসকাস করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম হচ্ছে জননের ধারণা। জননের ধারণা পড়তে গিয়ে আমরা দেখব জনন জিনিসটা কি। আসলে জনন হচ্ছে একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে জীব তার বংশ বিস্তার করে এবং অস্তিত্বকে টিকিয়ে রাখে। এখন দেখো বইয়ে কি বলছে, দেখো বলছে জনন জনন কথাটির অর্থ হলো বংশ বিস্তার। অর্থাৎ জনন একটা প্রক্রিয়া যার মাধ্যমে বংশের বিস্তার ঘটে। জনন জীবের একটি মুখ্য বৈশিষ্ট্য এবং পুষ্টি, শ্বসন, রেচনের মতো জনন অত্যাবশ্যকীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া নয়, আবার কোনো জীবের জীবন ধারণ করার জন্য অপরিহার্য নয়। জনন হচ্ছে বংশবিস্তারের মাধ্যম, কিন্তু পুষ্টি, শ্বসন বা রেচন এগুলো কি প্রত্যেক মানুষের জন্য একান্ত অপরিহার্য। কিন্তু এই জনন পদ্ধতিটা কিন্তু একান্ত অপরিহার্য না, কারণ অনেক জীব আছে যারা হচ্ছে জনন ছাড়াই কিন্তু বেঁচে থাকে, অর্থাৎ একটা জনতে ওরা শেষ হয়ে যায়। আবার কোনো জীবের জীবন ধারণ করার জন্য অপরিহার্য নয়, লাগবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু প্রজাতির অস্তিত্ব রক্ষার জন্য, মানে জনন একান্ত বেঁচে থাকার জন্য একান্ত অপরিহার্য উপাদান, পুষ্টি রেচনের মধ্যে অপরিহার্য উপাদান নয়। কিন্তু জনন কি করে, একটা জীবের অস্তিত্বকে টিকিয়ে রাখে। যে সমস্ত জীব নিজেদের অস্তিত্ব, নিজেদের জেনেটিক্সকে টিকিয়ে রাখতে চায়, তারা কি করবে, জননে অংশগ্রহণ করে। তো জননের যে জৈবিক পদ্ধতিতে জৈবিক পদ্ধতি মানে জীব দিয়ে ঘটা যে একটা পদ্ধতি, জীব নিজ সত্তা এবং আকৃতি বিশিষ্ট, নিজের মতে নিজের আকৃতি বিশিষ্ট আপত্য জীব সৃষ্টি করে এবং সংখ্যা বৃদ্ধি দ্বারা নিজস্ব বংশধারাকে অক্ষুণ্ণ রাখে, তাকে জনন বা রিপ্রোডাকশন বলে। রিপ্রোডাকশন কথাটা ভাবো, দেখো প্রোডাকশন মানে কি, এখানে দুটো টার্ম রয়েছে। একটা মানে হচ্ছে আবার, আর প্রোডাকশন মানে জন্মানো বা তৈরি করা। তাহলে এখানে সংজ্ঞা কি বললাম, যে প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে জনন একটা প্রক্রিয়া, তো যে প্রক্রিয়ার মাধ্যমে জীব নিজের সত্তা এবং আকৃতি বিশিষ্ট অসংখ্য জীব বা অনেকগুলো জীব তৈরি করার মাধ্যমে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখে, তাকে আমরা জনন বলছি। তাহলে জনন কিন্তু এখন অপরিহার্য প্রক্রিয়া না, জনন হচ্ছে অস্তিত্ব টিকিয়ে রাখা একটা প্রক্রিয়া। যেমন খাবার না খেলে যেমন একটা জীব বাঁচবে না, কিন্তু জনন যদি না হয় তাহলে একটা জীব কিন্তু মরবে না। তাহলে জনন প্রয়োজন কি, জনন অস্তিত্ব বজায় রাখা। জীবজগতে জনন পদ্ধতি দ্বারা বংশধারা উৎপত্তির মাধ্যমে নিজেদের অস্তিত্বকে বজায় রাখে। সংখ্যা বৃদ্ধি করা, নিজেদের সংখ্যাকে বৃদ্ধি করে জননের মাধ্যমে। আবার একটা ধারাবাহিকতা বজায় রাখা, জননের মাধ্যমে জীব তার বংশানুক্রমিক ধারাকে বাঁচিয়ে রাখে। অর্থাৎ মানুষ থেকে যেমন মানুষ তৈরি হয়, সেই মানুষের ধারাকে বজায় রাখছে জননের মাধ্যমে। বাঘ থেকে বাঘ তৈরি হচ্ছে কার মাধ্যমে, জননের মাধ্যমে। তো বাঘ নিজের ধারাকে বজায় রাখছে। জীব জগতের ভারসাম্য রক্ষা করা, এবারে জীব জগৎ যদি না টিকে থাকবে তাহলে ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র সেটা টিকে থাকবে না। তাই জননের উল্লেখযোগ্য ভূমিকা হচ্ছে এই জীব জগতের ভারসাম্যকে বজায় রাখা। এবার হচ্ছে জননের পদ্ধতি। তাহলে কতগুলো পদ্ধতিতে জনন সম্পন্ন হয়। জনন দুই রকম পদ্ধতিতে সম্পন্ন, একটা অযৌন জনন, একটা হচ্ছে অযৌন জনন, আর একটা হচ্ছে তোমার যৌন জনন। এই দুটো পদ্ধতির মাধ্যমে জনন সম্পন্ন হয়। এবার অযৌন জনন পদ্ধতিতে একটি জীব থেকে অসংখ্য আপত্য জীব সৃষ্টি হতে পারে। অযৌন জনন কি বলছে, একটি জীব থেকে অসংখ্য আপত্য জীব তৈরি হতে পারে। এমনিবার অযৌন জনন দ্বিবিভাজন পদ্ধতি, দ্বিবিভাজন মানে দুই ভাগে ভেঙে যাওয়া। এবং প্লাজমোডিয়ামের অযৌন জনন বহু বিভাজন পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়। তাই এবার ক্ষেত্রে কি হলো, দ্বিবিভাজন হলো, এবং প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বহু বিভাজন পদ্ধতির মাধ্যমে অসংখ্য জীব তৈরি হতে পারে। মশ এবং ফার্নদের অযৌন জনন রেণুর সাহায্যে সম্পন্ন হয়। এ প্রকার জননে গ্যামেট উৎপন্ন হয় না। তাহলে আমরা
অজনজনন কি দেখতে পেলাম, অজনজনের মাধ্যমে একটি জীব থেকে অসংখ্য জীবের তৈরি হয়, এই প্রক্রিয়ায় গ্যামেট উৎপন্ন হয় না। এর ক্ষেত্রে কি অ্যামিবার ক্ষেত্রে দ্বিবিভাজন এবং প্লাজমোডিয়াম এর ক্ষেত্রে তোমার বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়। আবার মস এবং ফার্নের ক্ষেত্রে রেণুর মাধ্যমে জনন সম্পন্ন হয়। আবার যৌন জননের ক্ষেত্রে কি বলছি দেখো, যৌন জনন পদ্ধতিতে দুটি জীব প্রধানত পুরুষ এবং স্ত্রী পরস্পর মিলন ঘটে, অর্থাৎ অযৌন জনন যেমন একটি জীব থেকে তৈরি হয়, অর্থাৎ দুটো স্বামী স্ত্রী দুজন লাগে না, কিন্তু যৌন জননের ক্ষেত্রে কি হচ্ছে স্বামী এবং স্ত্রী দুজন লাগছে, অর্থাৎ দুটো একটা মেল একটা ফিমেল অর্গানিজম লাগবে এবং তাদের মিলন ঘটতে হবে। মিলনকালে যৌন জনন এককে গ্যামেট বলে, অর্থাৎ এখানে গ্যামেট তৈরি হচ্ছে। পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনে জাইগোট তৈরি হচ্ছে। তাহলে কি হচ্ছে যৌন জননের ক্ষেত্রে কি দুটো জীব লাগলো, একজন মানে পুরুষ গ্যামেট তৈরি করবে, পুং গ্যামেট তৈরি করবে, একজন স্ত্রী গ্যামেট তৈরি করবে এবং দুটো গ্যামেটের মিলনের ফলে জাইগোট তৈরি হবে। জাইগোট থেকে তখন নতুন আপত্য জীব মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হবে। যেমন স্পাইরোগার, এটা শৈবাল, প্যারামিশিয়াম একটা আদ্য প্রাণী সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে যৌন সম্পন্ন করে। উন্নত প্রাণীদের গ্যামেটের মিলন ঘটিয়ে নিষেক প্রক্রিয়ার মাধ্যমে যৌন সম্পন্ন হয়। মাছ, ব্যাঙ, পক্ষী, স্তন্যপায়ী প্রাণীদের যৌন মিলন নিষেক ঘটে, অর্থাৎ উন্নত শ্রেণীর প্রাণীদের যৌন জনন ঘটে, অনুন্নত প্রাণীদের অযৌন জনন ঘটে। এই পার্থক্যটা ভালো করে দেখো। তাহলে প্রথম বলছে জনিত্র জীবের সংখ্যা। জনিত্র জীবের সংখ্যা মানে হচ্ছে কি কতগুলো জীব তৈরি হচ্ছে। জনিত্র জীব কি পিতামাতার যে লাইন, পিতামাতা, তাহলে এখানে কি একটা জীব থেকে তৈরি হচ্ছে, তো এখানে জনিত্র জীব লাগছে একটা, কিন্তু যৌনজননের ক্ষেত্রে জনিত্র জীব লাগছে কি দুখানা, অর্থাৎ এখানে একটা মেল লাগবে, একটা তোমার ফিমেল লাগবে। তারপর দেখা বলছে গ্যামেট উৎপাদন। তাহলে গ্যামেট উৎপাদনের ক্ষেত্রে কি হচ্ছে, অযৌন জননের ক্ষেত্রে কোনো গ্যামেট তৈরি হয় না, অযৌন জননে গ্যামেট তৈরি হয় না, কিন্তু যৌন জননের ক্ষেত্রে কি হচ্ছে পুং গ্যামেট তৈরি হচ্ছে, আবার স্ত্রী গ্যামেট তৈরি হচ্ছে। আবার অযৌন জননের ক্ষেত্রে কি মাইটোসিস ও মিওসিসের উপর নির্ভরতা। অযৌন জননে শুধুমাত্র মাইটোসিস বিভাজন ঘটবে, কোনো হ্রাস বিভাজন ঘটবে না, কিন্তু যৌন জননের ক্ষেত্রে গ্যামেট তৈরির সময় মিওসিস বিভাজন ঘটবে এবং জাইগোটটা আর মাইটোসিস বিভাজন প্রক্রিয়া আপত্য জীবে তৈরি করবে। আপত্য জনন উৎপত্তি। আপত্য জীব জিনগতভাবে জনিত্র জীবের অনুরূপ হয়, যেহেতু মিওসিস ঘটে না, তাই কোনো ক্রসিং ওভার ঘটে না এবং তাই এতে কি কোনো বিভেদ বা ভ্যারিয়েশন তৈরি হয় না। যদি একটা জীব থেকে তৈরি হয় কোনো রকম মিওসিস বা ক্রসিং ওভার ছাড়াই, তাই এখানে কি আপত্য জীবগুলো জনিত্র জীবের মতোই 100% একই হবে, অর্থাৎ কোনো পরিবর্তন আসবে না। কিন্তু যেহেতু যৌনজননের ক্ষেত্রে দুটো আলাদা গ্যামেটের দরকার পড়ছে, দুজনের মিলনের ফলে একটা নতুন আপত্য জীব তৈরি হচ্ছে এবং মিওসিস ঘটছে, ক্রসিং ওভার ঘটছে, তাই এখানে কি হচ্ছে ভ্যারিয়েশন আসছে। আরেকটা পরে মনে রাখো যে অযৌন জননের উৎপন্ন জীবরা পরিবেশের সঙ্গে অভিযোজন ক্ষমতা কম হয়, কিন্তু যৌনজন উৎপন্ন জীবরা পরিবেশের সঙ্গে অভিযোজন ক্ষমতা অনেক বেশি হয়। এবার দেখো অযৌন জনন প্রক্রিয়ার কিছু উদাহরণ দেখা। অযৌন জনন কি বললাম, যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই গ্যামেট তৈরি হবে না। জনিত্র জীবের দেহকোষটা বিভাজিত হয়ে অথবা রেণু তৈরির মাধ্যমে আপত্য জীব সৃষ্টি হয়। তাহলে দেহকোষটা বিভাজিত হয় বা রেণুকোষ থেকে তোমার আপত্য জীব, তাকে অযৌন জনন বলে। যেমন এখানে বিভাজন দেখো, অ্যামিবার ক্ষেত্রে কি দ্বিবিভাজন। এখানে দেখো এটা হচ্ছে অ্যামিবার বডি এবং এটা কি হলো দুটো ভাগে ভাগ হয়ে গেল, এর নিউক্লিয়াস সহ, নিউক্লিয়াস বলছি মানে এর যে নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, নিউক্লিয়াস সহ এটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, দুটো আপত্য জীব সৃষ্টি করলো। এটাকে বলা হয় দ্বিবিভাজন পদ্ধতি। ইউগ্লিনা, অ্যামিবা, প্লাজমোডিয়াম ইত্যাদি প্রাণীর বিভাজন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে। বিভাজন মানে এর দেহটা সরাসরি বিভাজিত হয়ে যায়। বিভাজন দু রকমের হয়, একটা দ্বিবিভাজন, একটা বহু বিভাজন। তাহলে অ্যামিবার ক্ষেত্রে আমি পুরো দ্বিবিভাজনের পড়লাম। দ্বিবিভাজন প্রক্রিয়ায় অ্যামিবার নিউক্লিয়াসটি, এই যে অ্যামিবার এই যে রেড কালারের নিউক্লিয়াসটি দেখাচ্ছে, নিউক্লিয়াসটি প্রথমে বিভাজিত হয়ে দুটো আপত্য নিউক্লিয়াস গঠন করে। দেখো দুটো আপত্য নিউক্লিয়াস গঠন করলো এবং পরে সাইটোপ্লাজম বিভাজিত দুটো আপত্য অ্যামিবার সৃষ্টি করে। এটা হল দ্বিবিভাজন পদ্ধতি। এরপর চলে এসো
অজনজন প্রক্রিয়ায় বহু বিভাজন পদ্ধতি প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বহু বিভাজন কেন হচ্ছে দেখো, যে এটা ধরুন না, এটা বলে সাইজন দশা। সাইজন দশাটা মানুষ প্লাজমোডিয়াম যেটা আমাদের ম্যালেরিয়া রোগ তৈরি করে। তো আমাদের যখন যকৃতের লোহিত রক্তকণিকার কোষে প্লাজমোডিয়াম অ্যাটাক করে তখন কি করে, এই সাইজন দশা তৈরি করে, এই সাইজন দশাটা তৈরি করে যেখানে একটাই মাত্র নিউক্লিয়াস থাকে। এরপরে কি হয়, এই একটা নিউক্লিয়াস তোমার মাইটোসিস প্রক্রিয়ায় সেলুলার ডিভিশন কোষীয় বিভাজনের মাধ্যমে এটা বিভাজিত হয়ে গিয়ে প্রথমে দুটো কোষ তৈরি, দুটো নিউক্লিয়াস তৈরি করে, দুটো নিউক্লিয়াস আবার বিভাজিত হয়ে গিয়ে তোমার চারটে নিউক্লিয়াস তৈরি করে, চারটে নিউক্লিয়াস আবার বিভাজিত হওয়ার মাইটোসিস প্রক্রিয়া বিভাজন হওয়ার ফলে আবার কি 8টা নিউক্লিয়াস তৈরি করে। এরকমভাবে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে, ওই জন্যকে বহু বিভাজন বলা হয়। মাইটোসিস প্রক্রিয়ায় অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করার পরে কী করে, মেরোজয়েড তৈরি করে, মেরোজয়েড বলা হয় এটাকে, মেরোজয়েড। এই মেরোজয়েডগুলো তখন সাইজনকে বিদীর্ণ করে, এই যে গোলটা হচ্ছে সাইজন্ট এবং এটা হচ্ছে মেরোজয়েড। কোথায় তৈরি হচ্ছে, এটা আমাদের মানুষের লোহিত রক্তকণিকা, মানুষের যকৃতের লোহিত রক্তকণিকার মধ্যে এটা তৈরি হচ্ছে। এবং এটা যখন অসংখ্য কোষ তৈরি হয়ে গেল তখন এটা কি হচ্ছে, এই সাইজনটাকে বাস্ট করে দিয়ে মেরোজয়েডগুলো বাইরে বেরিয়ে গেল। এই মেরোজয়েডগুলো তখন আবার কি করলো, তোমার লোহিত রক্তকণিকা আক্রমণ করলো এবং লোহিত রক্তকণিকা বিদীর্ণ করে দিল, ভেঙে দিল। তখন আমার ঠান্ডা লেগে জ্বর আসে। এটা কোথায় দেখা যাচ্ছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তো প্লাজমোডিয়ামের সাইজন্ট দশায় বহু বিভাজন দেখা যায়। সাইজন্ট প্লাজমোডিয়ামের জীবনচক্রের একটা দশার নাম, যেটা মানুষের দেহ হয়। সাইজন্টের নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয় অসংখ্য কোন প্রক্রিয়ায়, মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হচ্ছে। কোন মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হচ্ছে, মেরোজয়েড গঠন করে। এই প্রক্রিয়াকে সাইজোগনি বলা হয়। এই প্রক্রিয়াকে সাইজোগনি, সাইজন্ট থেকে মেরোজয়েড তৈরি হওয়ার পদ্ধতিকে সাইজোগনি বলা হয়। মেরোজয়েডগুলো সাইজন্ট থেকে মুক্ত হয়। এবার দেখো কোরকোদ্গম বা বাডিং মানে হচ্ছে, দেখো এটা একটা ইস্ট, ওকে, ইস্ট হাইড্রা। ও দেখো ওর একটা কোষ, এক কোষী জীব। এটা হাইড্রা হচ্ছে বহুকোষী জীব, কিন্তু ইস্ট হচ্ছে এককোষী জীব বলে কোরকোদ্গম বা বাডিংটা দুভাবে ঘটে, এককোষী জীবে ঘটে এবং বহুকোষী জীবে ঘটে। এককোষী জীবের উদাহরণ যদি চাই তাহলে সেটা হয়ে গেল ইস্ট, আর মাল্টিসেলুলার বহুকোষী বাডিং যদি চাই তাহলে সেটা হয়ে গেল হাইড্রা। এখানে কি হচ্ছে, জাস্ট এরকম একটা কোষ, কোষের মধ্যে একটা নিউক্লিয়াস রয়েছে। প্রথমে কি হচ্ছে, এই নিউক্লিয়াসটা বিভাজন ঘটছে, নিউক্লিয়াসটা এরকমভাবে বিভাজন ঘটছে, এখানে একটা কুড়ি তৈরি হচ্ছে। তারপর ধীরে ধীরে কি হচ্ছে, এই নিউক্লিয়াস এটা বিভাজন এখানে থেকে গেল এবং এখানে একটা বার্ড তৈরি হয়ে গেল। এই নিউক্লিয়াসটা এখানে চলে আসলো। এটা কোন পদ্ধতির মাধ্যমে, শুধুমাত্র মাইটোসিস পদ্ধতির মাধ্যমে। তারপর ধীরে ধীরে কি হলো, যখন ম্যাচিউর হলো তখন এ আলাদা হয়ে গেল, কুড়িটা মাটিতে পড়ে গেল, দিয়ে ওখান থেকে একটা নতুন গাছ তৈরি হবে। এটাই হচ্ছে তোমার কোরকোদ্গম বা বাডিং। তাহলে এককোষী বাডিং দেখতে পাওয়া যাচ্ছে কোথায়, ইস্টের মধ্যে। দেখো ইস্ট হচ্ছে এককোষী ছত্রাক। ইস্টের অসমান বিভাজনের ফলে, অসমান কি, একটা বড় সাইজে বড় হচ্ছে, একটা ছোট হচ্ছে, ওই জন্য অসমান বিভাজন বলছে। একটি ক্ষুদ্র কোরক বা বাড, এই ক্ষুদ্র কোরক বা বাড তৈরি হলো। কোরকটি মাতৃদেহ সংলগ্ন থাকে, পরে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে আপত্য ইস্ট গঠন করে। কখনো কখনো ইস্টের কোরকটি বারবার বিভাজিত হয়ে টরুলা গঠন করে। মানে কি, এটা আবার বিভাজিত হয়ে গেল, একটা এখান থেকে আবার একটা বিভাজিত হয়ে গেল, এরকম টরুলা তৈরি করতে পারে। এটা টরুলা দশা বলা হয়। তার পরীক্ষা আসতে পারে, টরুলা দশা কোন জীবে পাওয়া যায়, ইস্টের মধ্যে পাওয়া যায়। আবার হাইড্রার ক্ষেত্রে দেখো, হাইড্রার ক্ষেত্রে এগুলো হচ্ছে কোর্সিকা, এটা সামুদ্রিক জীব, তাই এই কোর্সিকার মাধ্যমে খাদ্য সংগ্রহ করে ওরা। এদের কি হয়, পাশ থেকে একটা ছোট্ট কোরক বেরোয়, এই কোরকটা বেরিয়েছে, এই কোরকটা গিয়ে আবার বড় হয়ে গিয়ে, তো এটা প্রধান উদ্ভিদ দেহ থেকে মাইটোসিস প্রক্রিয়ায় খুলে যায় এবং খুলে যাওয়ার ফলে সাধারণত এগুলো আপত্তি হয়। এবার এখানে কি হয়, এখানে যেমন এই যে বালটা যখন তৈরি হচ্ছে, যেহেতু একটাই কোষ তৈরি হচ্ছে তাই একবার সিঙ্গেল মাইটোসিস ডিভিশন হবে। কিন্তু এখানে এই যে কোরকটা তৈরি হওয়ার জন্য অনেকগুলো মাইটোসিস ডিভিশনের দরকার পড়ে। হাইড্রার দেহের বাইরের দিকে কোরক সৃষ্টি হয়। কোরক বৃদ্ধি হলে কোরকের মুখছিদ্র এবং তাকে বেষ্টন করে কোর্সিকা সৃষ্টি হয়। কোরকটি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয় এবং আপত্যজীব সৃষ্টি হয়। তারপর চলে আসে খণ্ডীভবন। খণ্ডীভবন বুঝতে পারছে, খণ্ডী মানে কি, ছোট ছোট টুকরোতে খণ্ডকে ভেঙে যাওয়া, এই প্রত্যেকটা খণ্ডক থেকে আবার নতুন জীব তৈরি হওয়া,
এটা নিম্ন শ্রেণী উদ্ভিদ, বিশেষ করে শৈবাল এবং ছত্রাকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যেমন এখানে স্পাইরোগাইরা দেখো, স্পাইরোগাইরা, কারণ এর ডিএনএটা স্পাইরাল কুণ্ডলী আকৃতি থাকে বলে এর নাম হচ্ছে স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা জলজ সূত্রাকার শৈবাল। কোনো আঘাতজনিত কারণে সূত্রাকার দেহ কয়েকটি খণ্ডে পরিণত হয় এবং প্রতিটি খণ্ডক থেকে আবার নতুন স্পাইরোগাইরা সৃষ্টি হয়, খণ্ডী ভবন। ছত্রাকের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। আবার রেণু উৎপাদন, রেণু উৎপাদন মানে বুঝতে পারছো, এটা হচ্ছে কি এরকম হয়, এরকম থাকে, এটা এরকম স্পোরাঞ্জিওস্পোর তৈরি হয়। এটা হচ্ছে স্পোরাঞ্জিওস্পোর বা রেণুস্থলী, এবং এর মধ্যে থাকে তোমার রেণুগুলো থাকে। আর এই জায়গাটাকে বলা হয় কলুমেল্লা, কলুমেলা, কলুমেল্লা বলা হয়। ছত্রাক এবং মশার ক্ষেত্রে মিউকর, রাইজোপাস ইত্যাদি স্পোরাঞ্জিওস্পোরের সাহায্যে, স্পোরাঞ্জিওস্পোর মানে স্পোরাঞ্জিও রেণু সাহায্যে অযৌন জনন সম্পন্ন করে, অযৌন জনন সম্পন্ন করা। এগুলো কেন? কারণ এগুলো একটাই মাত্র জীব তৈরি হচ্ছে, এখানে কোনো গ্যামেট তৈরি হচ্ছে না। মিউকর হাইফার অগ্রভাগে, এটা হচ্ছে হাইফা বা অনুসূত্র, হাইফার অগ্রভাগে রেণুস্থলী গঠন। রেণুস্থলী মানে যে থলির মধ্যে রেণু থাকে তাকে রেণুস্থলী বলা হয়। রেণুস্থলীর মধ্যে অসংখ্য রেণু সৃষ্টি হয়। অনুকূল পরিবেশে রেণুস্থলী বিদীর্ণ হলে রেণুগুলো ছড়িয়ে পড়ে একে এবং অঙ্কুরিত হয়ে আপত্য মিউকর সৃষ্টি করে। ফাইটোপথরা জুস্পোরের সাহায্যে বংশ বিস্তার করে। ফাইটোপথরা ইনফেস্টা মানে যেটা আলুর ধসা রোগ তৈরি করে সেটা জুস্পোরের সাহায্যে। জুস্পোর হচ্ছে এক ধরনের মোটাইল স্পোর। জুস্পোর হচ্ছে মোটাইল, মোটাইল স্পোর মানে যাদের ফ্লাজেল্লা থাকে, এরকমভাবে এরকম ফ্লাজেল্লা থাকে ওদের, জুস্পোর। পেনিসিলিয়াম কনেডিয়ার সাহায্যে। পেনিসিলিয়ামের ক্ষেত্রে কি দেখতে হবে, যে ধরনের এটা পেনিসিলিয়াম, এখানে তোমার এরকমভাবে কনেডিয়া তৈরি হয়, এখানে কনেডিয়া তৈরি হচ্ছে এভাবে, এগুলো বলা হয় কনেডিয়া। মৎস্যের রেণুধর রেণুস্থলীতে, মৎস্যের রেণুধর দেহে অবস্থিত রেণুস্থলীতে রেণু সৃষ্টি হয়। এরপর দেখো এই যেটা মস, এটা ফার্ন, এটা ফার্নের পাতা দেখতে পাবে, পাতার নিচের দিকে এরকম হালকা হলুদ ধরনের সোরাস অবস্থান করে। এই সোরাসগুলো হচ্ছে কি, সোরাসগুলোর মধ্যে কি থাকে, তোমার রেণু থাকে ওদের। ফার্নের রেণুধর দেহে রেণুস্থলীতে রেণু সৃষ্টি হয়। ফার্ন রেণুস্থলী রেণুপত্রের নিম্নতলে শিরার কক্ষে, এই যে শিরা উপশিরা, এগুলোতে শিরা উপশিরা রয়েছে, এগুলো শিরা থাকছে এবং শিরার কক্ষগুলো তোমার রেণুস্থলীগুলো থাকছে, এগুলোকে সোরাস বলা হয়। তাহলে সোরাসটা কিছু, সোরাস এক ধরনের রেণুস্থলী যার মধ্যে, যে থলির মধ্যে রেণু থাকে। রেণুস্থলী বিদীর্ণ হলে রেণুগুলো মুক্ত হয়, রেণু অঙ্কুরিত হয়ে লিঙ্গধর যৌন সৃষ্টি করে। এই ফার্নের লিঙ্গধর যৌন নাম হচ্ছে প্রোটোনিমা, প্রোটোনিমা। ফার্নের লিঙ্গধর যৌনের নাম হচ্ছে প্রোটোনিমা, আর মশার ক্ষেত্রে সেটা প্রোথ্যালাস। এবার রিজেনারেশন, রি মানে আবার, জেনারেশন মানে উৎপাদন, অর্থাৎ পুনরায় উৎপাদিত হচ্ছে। যেমন তুমি প্ল্যানেরিয়ার ক্ষেত্রে এর শরীরটাকে তুমি বিভিন্ন টুকরোতে কেটে যাও, বিভিন্ন টুকরোতে কেটে দাও, প্রত্যেকটা টুকরো থেকে কিন্তু নতুন নতুন প্রাণীরা তৈরি হয়ে যাবে। জীবদেহের কোনো কাটা অংশ থেকে আপত্য জীব সৃষ্টি হয়ে থাকে পুনরুৎপন্ন রিজেনারেশন বলা হয়। প্রাণীরা দেহটি কতগুলো খণ্ডকে বিভক্ত হওয়ার পর প্রতিটি খণ্ডক থেকে আপত্য প্রাণীরা সৃষ্টি হয়। প্রাণীরা ছাড়াও স্পঞ্জ, হাইড্রা, কেঁচো ইত্যাদি পুনরুৎপন্ন দেখতে পাওয়া যায়। কেঁচোকে কেটে দিলে প্রত্যেকটা খণ্ড থেকে তৈরি হয় নতুন জীব। আবার তুমি টিকটিকির ক্ষেত্রে দেখো, লেজটা কেটে গেলে আবার নতুন লেজ তৈরি হচ্ছে, এগুলো কিন্তু এক ধরনের রিজেনারেশন পদ্ধতি। এরপরে চলেছে অঙ্গজ বিস্তার। অঙ্গজ বিস্তার মানে দেহের কোনো অঙ্গ, ওখান থেকে যখন নতুন জীব তৈরি হচ্ছে তখন থেকে অঙ্গজ বিস্তার বলা হয়। যেমন চলেছ, যে জনন প্রক্রিয়ায় জীবদেহের কোনো অঙ্গ বা অঙ্গাংশ জনিত্র জীবদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে আপত্য জীব সৃষ্টি হয়। জনিত্র জীবদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আপত্য জীবদেহ সৃষ্টি হয়, তাকেই বলা হচ্ছে অঙ্গজ বিস্তার। এ ধরনের বংশ বিস্তার প্রধানত উদ্ভিদ সম্পন্ন হয়। অঙ্গজনের প্রকার এক হচ্ছে প্রাকৃতিক অঙ্গজন। প্রাকৃতিক অঙ্গজন মানে হচ্ছে উদ্ভিদের কোনো একটা অঙ্গ থেকে নতুন জীব তৈরি হচ্ছে। যেমন মূলের ক্ষেত্রে ভাবো, মূলের ক্ষেত্রে তুমি ভাবতে পারো যে কয়েকটি উদ্ভিদ মূলের সাহায্যে অঙ্গজন সম্পন্ন করে। যেমন রাঙা আলু বা লাল আলুর রসালো মূল থেকে অস্থানিক মুকুল সৃষ্টি হয়,
যা থেকে অঙ্গ জন্মের পদ্ধতিতে তুমি লাল আলুর ক্ষেত্রে যাবে, লাল আলুর একটা টুকরো করে যদি মাটির তলে দিয়ে দেওয়া হয় ওখান থেকে নতুন গাছ তৈরি হয়ে যাবে। তাহলে এখানে কি মূল থেকে তৈরি হচ্ছে। দ্বিতীয় হচ্ছে কাণ্ড থেকে, যেমন আমাদের নর্মাল আলুর ক্ষেত্রে ভাবো, আলুটা কি এক ধরনের কাণ্ড, যেখান থেকে তো নতুন তৈরি হচ্ছে। আদা এক ধরনের কাণ্ড বা রাইজোম, যা কাণ্ড বলা হচ্ছে। কাণ্ড কাকে বলে? যার পর্ব এবং পর্বমধ্য থাকবে তাকে আমরা কাণ্ড বলি। তারপর দেখেন বলছে কি আলু, আদা, ওল প্রভৃতি ভূনিম্নস্থ কাণ্ড মানে মাটির নিচে যেগুলো থাকে থেকে মুকুল সৃষ্টি হয়। ওই মুকুল থেকে আপত্য গাছ সৃষ্টি হয়। শুশুনি, থানকুনি ইত্যাদি অর্ধবায়ব কাণ্ডের ধাবক, শুশুনি, থানকুনি ইত্যাদি অর্ধবায়ব কাণ্ডের ধাবক। ধাবক বলতে কি হচ্ছে তোমার রানার, রানার রানার বলতে হচ্ছে কি ধরুন এখানে একটা গাছ আছে লম্বা, একটা এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, তো মধ্যকার অংশটাকে বলা হচ্ছে ধাবক। তারপর কচুরিপানা, টোয়াপানা ইত্যাদির খর্বধাবক অফসেট, অর্থাৎ কচুরিপানার ক্ষেত্রে দেখতে পাবে কি যেখানে ধরুন কচুরিপানা এখানে জন্মে আছে একটা, এবার এটা হালকা উঁচু হয়ে গিয়ে তোমার আরেকটা জন্ম ঘটছে এখানে একটা, এখানে কচুরিপানা জন্মে আছে, এগুলোকে বলা হচ্ছে তোমার খর্বধাবক বা অফসেট বলা হয়ে থাকে। তাহলে রানার বা ধাবক ঘাসের ক্ষেত্রে, তারপর হচ্ছে কি শুশুনি, থানকুনির ক্ষেত্রে পাওয়া গেল, আর যেটা খর্বধাবক পাওয়া গেল কোথায়, সেটা পাওয়া গেল তোমার কচুরিপানার ক্ষেত্রে। অস্থানিক মূল সহ খণ্ডিত বিটব অংশ বিচ্ছিন্ন অস্থানিক মূল সহ। এবার অস্থানিক মূল কাকে বলা হয়? যে সমস্ত মূল ভ্রূণমূল থেকে তৈরি হয় তাকে স্থানিক মূল বলে, আর যে সমস্ত মূল ভ্রূণমূল ছাড়া অন্য অংশ থেকে তৈরি হয় সেটাকে বলা হচ্ছে কি অস্থানিক মূল। বিটব অংশ থেকে বিচ্ছিন্ন আপত্তি সৃষ্টি করে। এবার পাতার মাধ্যমে দেখো, আমরা পাথরকুচি পাতা পেয়েছি, পাথরকুচি পাতায় কি হচ্ছে যে পাতার কিনারা থেকে দেখো বাড তৈরি হচ্ছে এবং এখান থেকে নতুন গাছ তৈরি হয়। অর্থাৎ বিগোনিয়া, পাথরকুচি বা ব্রায়োফাইলাম পাতার কিনারে অসংখ্য পত্রজ বা পত্রাশয়ী মুকুল সৃষ্টি হয়, যেগুলো নিম্নাংশ থেকে অস্থানিক মূল তৈরি হয়। অস্থানিক কাকে বললাম? যে মূলগুলো ভ্রূণমূল ছাড়া অন্য অংশ থেকে তৈরি হয়। এই অস্থানিক মূল সহ পত্রাশয় মুকুল পাতা থেকে বিচ্ছিন্ন হয়ে আপত্য উদ্ভিদ সৃষ্টি করে। তাহলে এটা হয়ে গেল কি পত্রজ মুকুল, এটা হয়ে গেল কাণ্ড অফসেট, এটা হয়ে গেল কি এটা একটা কাণ্ড পোটাটো। এবার কৃত্রিম অঙ্গ, কৃত্রিম মানে হচ্ছে এটা হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি হয়, তুমি তৈরি করছো। যেমন ধরে না এখানে কাটিং বা শাখা কলম, শাখা কলম সবাই দেখেছো যে কাণ্ডে কোনো একটা মানে উদ্ভিদের কোনো একটা কাণ্ডকে হয় মাটির তলায় চাপা দিয়ে লেয়ারিং করে দেওয়া হয় এবং ওখান থেকে নতুনভাবে মূল তৈরি হয়, যেমন লেবুর ক্ষেত্রে পাওয়া যায়। আবার হচ্ছে কোনো একটা জবার ক্ষেত্রে ডালটা কেটে নিয়ে অন্য লাগিয়ে দিলে সেই ডাল থেকে আবার নতুন গাছ তৈরি হয়ে গেল। এগুলো হচ্ছে কি কাটিং বা শাখা কলম। কাণ্ডের শাখা কলম একটি সহজ পদ্ধতি। জনিত্র দেহ থেকে 20 থেকে 30 সেন্টিমিটার কাণ্ড বা কাণ্ডের শাখা কেটে নিয়ে কাটা অংশটিকে ভিজে নরম মাটিতে পুঁতে রাখলে কয়েকদিন পর কাটা অংশ থেকে মূল সৃষ্টি হয়। বায়বীয় অংশ থেকে কাক্ষিক মুকুল সৃষ্টি হয় এবং শাখা প্রশাখা সৃষ্টি হয়। ছবিটা দিয়েছি এখানে দেখো, কাণ্ডটাকে তুমি নিয়েছি একটা নরম জলের অংশ, মানে যেখানে জল অ্যাভেলেবেল থাকবে সেরকম একটা অংশ যদি পুঁতে দাও তাহলে সেখান থেকে নতুন মূল সৃষ্টি হবে এবং কাণ্ড থেকে শাখা তৈরি হবে। এবার হচ্ছে গ্রাফটিং বা জোড় কলম। জোড় কলম মানে বুঝতেই পারছো দুটো অংশকে জোড়া লাগাচ্ছেন। এবার ধরে নাও এটা হচ্ছে একটা গাছ, এই গাছের তুমি গোড়া অংশ সঙ্গে এই গাছের কোনো একটা অংশের সঙ্গে অন্য একটা গাছকে তুমি জোড়া লাগাচ্ছ। তো যে গাছটাকে জোড়া লাগাচ্ছ তাকে বলা হচ্ছে শিয়ন। তো এটা হচ্ছে কি স্টক, আর যে অংশটাকে জোড়া লাগা সেটা হচ্ছে শিয়ন। জোড় কলম তখনই সম্ভব শুধুমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে জোড় কলম সম্ভব, কারণ জোড় কলমের জন্য দরকার হচ্ছে ক্যাম্বিয়াম বা ভাজক কলা। যে ক্যাম্বিয়াম ভাজক কলা শুধুমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদে পাওয়া যায়, একবীজপত্রীতে পাওয়া যায় না। তো যে প্রক্রিয়ায় একই প্রজাতিভুক্ত, এই যে প্রজাতি কথাটা মনে রাখতে হবে যে প্রজাতি মানে যে সমস্ত জীবের মধ্যে জনন ঘটলে নতুন আপত্য জীব সৃষ্টি হতে হবে এবং সেখান থেকে আবার নতুন জীব সৃষ্টি হতে পারবে। কিন্তু যদি দুটো আলাদা প্রজাতির মধ্যে জনন ঘটনা হয় সেখানে কিন্তু উর্বর জীব তৈরি হবে না, সেখান থেকে কোনো রেজাল্ট পাওয়া যাবে না। ওই জন্য বলছি যে প্রক্রিয়ায় একই প্রজাতিভুক্ত, যেমন আম থেকে আমের সঙ্গে কাঁঠালের কিন্তু জোড়া কলম লাগানো যাবে না, আম থেকে আমি তৈরি হবে। দুটি ভিন্ন উদ্ভিদের শাখা জোড়া লাগানো হয় তাই গ্রাফটিং বলা হয়। আম, লেবু, পেয়ারা প্রভৃতি গাছে জোড় কলম বাঁধা হয়।
একই গণভুক্ত দুটি ভিন্ন প্রজাতির গাছের শাখায় গ্রাফটিং করা হয়। আবার একই গণভুক্ত, এক প্রজাতিভুক্ত হতে পারে, এক গণভুক্ত হতে পারে। যে গাছটিতে মূলসহ যে গাছটিকে অন্য গাছের ডালে জোড়া লাগানো হয় তাহলে এটাকে বলা হয় স্টক। মূলসহ, যে মূলসহ থাকবে তাকে স্টক বলা হচ্ছে, আর যে মূলহীন থাকবে তাকে সিয়ন বলা হয়, এবং যে গাছটির শাখা জোড়া লাগা হয় তাকে বলা হয় সিয়ন। এবার হচ্ছে উভয় গাছের ডালের যে অংশে জোড়া লাগানো হয় সে অংশে ক্যাম্বিয়াম পর্যন্ত কেটে ফেলতে হবে, যাতে ক্যাম্বিয়াম টিস্যুটা বেরিয়ে আসে। ক্যাম্বিয়াম কি? ক্যাম্বিয়াম হলো এক ধরনের ভাজক কলা। ক্যাম্বিয়াম হলো এক ধরনের ভাজক কলা। ভাজক কলা মানে যে কলা বিভাজিত হয়, অর্থাৎ ভেঙে বা মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে নতুন নতুন কোষ তৈরি করে, তাকে বলা হচ্ছে ভাজক কলা। যে ডাল দুটিকে পরস্পর জুড়ে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয়, কয়েকদিন এভাবে রাখার পর ডাল দুটি জুড়ে যায়, তখন সিয়ন কেটে নেওয়া হয়। জোড়া লাগানো অংশ লঘু অক্সিজেনের দ্রবণে ছিটালে কাজ ভালো হয়। লঘু অক্সিজেন, কারণ অক্সিজেন কি করে? বিশেষ করে অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন কি করে? আমাদের রুটিং হরমোন হিসেবে সাহায্য। রুটিং মানে হচ্ছে যে হরমোন মূল তৈরিতে সাহায্য করে, বিশেষ করে ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড। অক্সিজেনের ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিডকে রুটিং হরমোন বলা হয়ে থাকে। গ্রাফটিং দু রকমের হয়, একটা সিয়ন গ্রাফটিং, একটা বাড গ্রাফটিং। তাহলে এটা হয়ে গেল আমার সিয়ন, অর্থাৎ একটা অংশকে যে গাছটা মূল সহ থাকবে তাকে বলা হয় স্টক, এবং আরেকটা সিয়নকে যুক্ত করা হয়। আরেকটার ক্ষেত্রে কি হয়, যে স্টকটা থাকে সেই স্টকের সঙ্গে তোমার জাস্ট বার্ডটাকে যুক্ত করে, কুড়িটাকে শুধুমাত্র যুক্ত করে, তাকে বার্ড গ্রাফটিং বলা হয়ে থাকে। সিয়ন গ্রাফটিং, বার্ড গ্রাফটিং। সিয়ন গ্রাফটিংয়ের ক্ষেত্রে দুটো গাছের ডালের মধ্যে জোড়া লাগানো হয়, আর বার্ড গ্রাফটিংয়ের ক্ষেত্রে স্টকের ছালে স্টকের ছালে টি আকৃতির গর্ত তৈরি করা হলো, এবং সেই গর্তের মধ্যে তোমার কুড়িটাকে ঢুকিয়ে দেওয়া হলো। শুধু শক্ত করে বেঁধে দেওয়া হয়, কিছুদিনের মধ্যে সিয়ন স্টকে রূপান্তরিত হয়। তারপর হচ্ছে অণুবিস্তার বা মাইক্রো প্রোপাগেশন। এটা হচ্ছে একটা বায়োটেকনোলজির অংশ, অর্থাৎ এই অংশে কি করা হয়, গাছের একটা পাতা নিলে তুমি, এবার গাছের পাতা নেওয়ার পর সেই পাতাটাকে তুমি স্টেরিলাইজ করলে। স্টেরিলাইজ মানে ভালো করে তুমি সিলভার নাইট্রেট AgNO3 দ্রবণে ভালো করে তাকে ওয়াশ করে নিলে, তারপর ডিস্টিল্ড ওয়াটার দিয়ে ভালো করে ধুয়ে নিলে। এবার এই গাছটা থেকে একটু হালকা একটা ছোট্ট পার্ট তুমি কেটে নিলে, এই পার্টটাকে বলা হচ্ছে এক্সপ্ল্যান্ট হলো। এবার এক্সপ্ল্যান্টটাকে তুমি কি করলে, একটা কালচার মিডিয়ামের মধ্যে কালটিভেট করলে, কালচার মিডিয়ামের মধ্যে নিয়ে নিলে এক্সপ্ল্যান্টটাকে, এখানে নিয়ে নেওয়া হলো। কালচার মিডিয়াম মানে এই কালচার মিডিয়ামে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড সব কিছুই আছে। এরকম একটা নিউট্রিশন মিডিয়ামে তুমি কাল্টিভেট করলে। কিছুদিন পরে দেখা গেল যে এর মধ্যে কি হয়েছে, তোমার কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে এর মধ্যে এই কোষগুলো বিভাজিত হয়ে গিয়ে এরকম একটা মাস অফ সেল তৈরি করেছে, অর্থাৎ এখান থেকে কিন্তু মূল কাণ্ড পাতা কিছু তৈরি হয়নি, কিন্তু এতে কি হয়েছে, অনেকগুলো কোষ বিভাজিত হয়ে পুঞ্জীবিত অবস্থায় রয়েছে। এটাকে আমরা বলছি ক্যালাস। ক্যালাস হচ্ছে আনডিফারেন্সিয়েটেড মাস অফ টিস্যু। এরপর আমরা কি করব, অক্সিন এবং সাইটোকাইনিন লেভেলটাকে, যদি অক্সিন লেভেল বেশি হয় এবং সাইটোকাইনিন লেভেল যদি কম হয় তাহলে এখানে কি তৈরি হবে, এখানে রুট তৈরি হবে। যদি অক্সিন লেভেলটা কম হয় আর সাইটোকাইনিন বেশি হয় তখন সেখানে শুট ফর্মেশন হবে। তৈরি হবে। তো এই জন্য বলছে কি হবে। এরপর এখান থেকে তোমার কি হলো, এখান থেকে ছোট্ট একটা প্ল্যান্টলেট তৈরি হলো। এই প্ল্যান্টলেটটাকে তখন ল্যাবরেটরির মধ্যে টবের মধ্যে কাল্টিভেট করার পর তারপর পরবর্তী তখন সেটাকে ফিল্ড ট্রায়ালের জন্য নিয়ে যাওয়া হলো। তো মাইক্রো কথা হচ্ছে অতি ক্ষুদ্র মানে এই যে এক্সপ্ল্যান্টের কথা বলা হচ্ছে এখানে পৃথকীকৃত কোষ বা কলার ছোট টুকরোকে বোঝায়। ক্ষুদ্র টুকরোটি বিশেষ কর্ষণ দ্রবণের বৃদ্ধি ঘটায়। কর্ষণ দ্রবণটি পরিপোষক অক্সিন এবং সাইটোকাইনিন হরমোন দিয়ে তৈরি করা হয়। এ ধরনের পদ্ধতিকে বলা হয় কলাকর্ষণ বা টিস্যু কালচার। প্রধানত এটি হলো কলাকর্ষণ পদ্ধতিতে উদ্ভিদের বংশবিস্তার ঘটানো।
মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি হলো উপযুক্ত উদ্ভিদ, অঙ্গ, কলা, কোষ, মুকুল ইত্যাদি নির্বাচন করা। কালচার মাধ্যমে রেখে উপাদানটিকে বৃদ্ধি ঘটানো হয়, ক্যালাস বলা হয়, এটা ক্যালাস, কালচার মাধ্যমে ক্যালাস তৈরি করা। তারপর ক্যালাসের বৃদ্ধি ঘটে এমব্রয়েড, এই ক্যালাস থেকে ধীরে ধীরে কি ভ্রূণ থেকে গাছ তৈরি হলো, এমব্রয়েড হলো, এমব্রয়েড থেকে অসংখ্য প্ল্যান্টলেট তৈরি করা হলো, প্ল্যান্টগুলো চারা গাছগুলোকে জমিতে স্থানান্তরিত করা হলো। তাই এর ধাপগুলো কি দেখো, প্রথমে মুকুল বা কলা, যেটাকে আমরা এক্সপ্ল্যান্ট বলছি, এক্সপ্ল্যান্ট, ওখান থেকে ক্যালাস তৈরি হলো, ক্যালাস থেকে এমব্রয়েড তৈরি হলো, এমব্রয়েড থেকে প্ল্যান্টলেট, পরিণত উদ্ভিদ তৈরি হলো। উদ্ভিদের পছন্দমাফিক ভ্যারাইটির দ্রুত বংশবিস্তারকে এই প্রক্রিয়া সুনিশ্চিত করে। অনবিস্তারের বিভিন্ন অর্কিড জাতীয় উদ্ভিদ গঠন হয়। এবং অনবিস্তার সুবিধা কি? কারণ উদ্ভিদের ক্ষেত্রে প্রত্যেকটি কোষ থেকে একটা পুরো প্ল্যান্ট তৈরি হতে পারে, অর্থাৎ উদ্ভিদের প্রতিটা কোষের টোটিপোটেন্সি ক্ষমতা রয়েছে। মানুষের ক্ষেত্রে যেমন প্রত্যেকটা কোষ থেকে কিন্তু গোটা অর্গান গোটা বডি তৈরি করা যাবে না, শুধুমাত্র একমাত্র যখন ভ্রূণ অবস্থায় যে কোষ থাকে সেই কোষ থেকে তৈরি করা যেতে পারে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে উল্টো, ওদের প্রতিটা কোষ থেকে পুরো জীবদেহটাকে তৈরি করা যাবে, একে টোটিপোটেন্সি ক্ষমতা বলা হয় কোষের। অনবিস্তারের সুবিধা কি? অনবিস্তারের বিরল উদ্ভিদের বংশবিস্তার, যে সমস্ত উদ্ভিদগুলো হয়তো বিলুপ্তের পথে, অর্থাৎ কিছুদিন পরে হারিয়ে যাবে, তারা সহজে তোমার চাষ করা যায় না বলে তারা প্রকৃতির টিকে নেয়ার ওই সমস্ত উদ্ভিদগুলোকে এর মাধ্যমে তৈরি করা যাবে। রোগমুক্ত উদ্ভিদের সৃষ্টি, ভাইরাসের যে ডগাটা থাকে, যে ডগা একবার উপরের দিকে যে ডগাটা থাকে, সেই ডগার যে অংশে কোষগুলো থাকে, সেই কোষগুলোর মধ্যে ভাইরাস জন্মাতে পারে না, কারণ ওগুলো কোষগুলো দ্রুত বিভাজিত হয়। তাই বিভাজনশীল কোষে ভাইরাস জন্মাতে পারে না বা থাকতে পারে না। তাই ওই সমস্ত কোষ থেকে যদি আমি গাছ চাষ করি বা প্ল্যান্ট চাষ করি, তাহলে কি হবে? সেটা ডিজিজ ফ্রি বা ভাইরাস ফ্রি প্ল্যান্ট হবে। জার্ম প্লাজম সংরক্ষণ, জার্ম প্লাজম বলতে বোঝাচ্ছে ডিম্বাণু এবং শুক্রাণুকে, অর্থাৎ যেখান থেকে নতুন জীব সৃষ্টি হবে সেরকম জিনিসগুলোকে সংরক্ষণ করা হয়। হলো, তারপর হচ্ছে কি সংকরণের ফলে সৃষ্টি বন্ধা উদ্ভিদ সংখ্যা বৃদ্ধি, সংকরণের ফলে সৃষ্ট বন্ধা উদ্ভিদ সংখ্যা বৃদ্ধি করা হয়। অর্থাৎ কি হয় যে দুটো আলাদা প্রজাতির উদ্ভিদের মধ্যে জনন হয়েছে, তার ফলে কি হচ্ছে? বন্ধা জীব সৃষ্টি হচ্ছে। এই বন্ধা জীব সংখ্যা বৃদ্ধি করা হয় এর মাধ্যমে। এবার দেখো জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। জনুক্রম বুঝতে পারো, জনুর যে ক্রম, অর্থাৎ ডিপ্লয়েড দশা এবং হ্যাপ্লয়েড দশার পর্যায়ক্রমিক যে আবর্তন, তাকে আমরা জনুক্রম বলবো। এটা মশ এবং ফার্নের মধ্যে সবচেয়ে ভালো স্পষ্ট লক্ষ্য করা যায়। জীবের জীবন চক্রে রেণুধর জনু হচ্ছে ডিপ্লয়েড জনু বা 2n, এবং লিঙ্গধর জনু বা হ্যাপ্লয়েড জনু n এর পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় ডিপ্লয়েড, জনুক্রম বলা হয়। ডিপ্লয়েড দশার নিউক্লিয়াসে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। মানে সোজা হিসেবে বলতে গেলে আমাদের ধরে নাও রেণুধর উদ্ভিদ, এটা বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। রেণুধর উদ্ভিদ, এটা হচ্ছে কি 2n নাম্বার হলো। এখান থেকে কি হলো? রেণু তৈরি হলো, রেণু মাতৃকোষ, এর মধ্যে রয়েছে রেণু মাতৃকোষ, এটা 2n নাম্বার। এখানে তৈরি হলো রেণুটা কিসের মাধ্যমে তৈরি হলো? মিওসিসের মাধ্যমে। এবং এই যখন মিওসিস হবে তখন কি এর হ্যাপ্লয়েড হয়ে যাবে রেণু থেকে। এবার এই রেণুটা অঙ্কুরোদ্গম করবে, জার্মিনেশন হবে, অঙ্কুরোদ্গম করার ফলে কি তৈরি হবে? লিঙ্গধর উদ্ভিদ দেহ তৈরি করবে। লিঙ্গধর যেটা হ্যাপ্লয়েড প্রকৃতির উদ্ভিদ, যেটাকে আমরা বলছি প্রোথ্যালাস বা প্রোটোনিমা। তারপর এই লিঙ্গধর উদ্ভিদ কি করবে? তোমার গ্যামেট তৈরি করবে। গ্যামেট মানে পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট, এবং তাদের মধ্যে নিষেক হবে।
নিষেক। নিষেক হলো, এবং নিষেক হওয়ার ফলে নিষেক নিষেক হলো, তারপরে জাইগোট বা ভ্রূণ তৈরি হবে 2 নম্বর। এটা হচ্ছে তোমার এই যে রেণুধর এবং লিঙ্গধর এর পর্যায়ক্রমিক যে আবর্তন সেটাকে বলা হচ্ছে আমাদের যৌনক্রম। পড়ে দেখো, ডিপ্লয়েড দশায় 2n সংখ্যক ক্রোমোজোম, হ্যাপ্লয়েড দশায় n সংখ্যক ক্রোমোজোমের ক্রম থাকে। নিষেকের ফলে হ্যাপ্লয়েড কোষ পুনরায় ডিপ্লয়েড কোষ, নিষেকের পরে কি হলো, নিষেক ঘটলো, হ্যাপ্লয়েড কোষ গ্যামেট ছিল আবার ডিপ্লয়েড তৈরি করলো। নিষেকের পূর্বে ডিপ্লয়েড কোষের অর্থাৎ জনন মাতৃকোষের মিয়োসিস বিভাজন ঘটে। তাহলে এই যে এর কি হলো, জনন মাতৃকোষের কি হলো, জনন মাতৃকোষের মিয়োসিস কোষ বিভাজন ঘটলো, ফলে হ্যাপ্লয়েড জনন কোষ উৎপন্ন হয়। ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড জনন এই পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হচ্ছে যৌনক্রম। মস এবং ফার্নদের ক্ষেত্রে এটি সুস্পষ্ট লক্ষ্য করা যায়। উদাহরণস্বরূপ ফার্নের জনক্রম চিত্রে দেখানো হলো। ফার্নের জীবনচক্রে সুস্পষ্ট জনক্রম উপস্থিত। ফার্নে মূল উদ্ভিদ দেহ রেণুধর, এটা হচ্ছে রেণুধর উদ্ভিদ, এটা মূল উদ্ভিদ দেহ। 1 নম্বর পয়েন্ট, মূল উদ্ভিদ দেহ হচ্ছে রেণুধর, যেটা 2n প্রকৃতির হচ্ছে। রেণুধর উদ্ভিদের রেণুস্থলিতে, অর্থাৎ রেণুস্থলী বলতে যে থলির মধ্যে রেণু থাকবে, রেণু সৃষ্টি হয়। তাহলে এর মধ্যে কি, এই যে সোরাসের মধ্যে কি ছিল, রেণুপত্র, এর মধ্যে ছিল কি রেণুস্থলী, এই যে রেণুস্থলী 2n নম্বর। এবং বললো কি মিয়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করে, এবং এরা মিয়োসিস প্রক্রিয়ায় তোমার এখানে রেণুস্থলী হচ্ছে মিয়োসিস প্রক্রিয়ায়, মাইটোসিস প্রক্রিয়ায় রেণু মাতৃকোষ তৈরি করছে। তার কি হচ্ছে যে এখানে রেণু মাতৃকোষ থেকে এই যে রেণুস্থলীর মধ্যে রেণু মাতৃকোষ, এখানে মিয়োসিস বিভাজন হচ্ছে, দেখো মিয়োসিস। তার ফলে কি রেণু তৈরি হলো, এই রেণুগুলো আবার কি করলো, লিঙ্গধর উদ্ভিদ তৈরি করলো, এবং লিঙ্গধর উদ্ভিদে 2 রকমের গ্যামেট তৈরি হলো, একটা হচ্ছে পুং গ্যামেট, একটা স্ত্রী গ্যামেট। এই যে পুং গ্যামেটগুলো এরকম হচ্ছে, এইগুলো পুংধানী, যেগুলোতে কি হয়েছে এরকম ভাবে তোমার পুংধানী দেখতে হলে এরকম হচ্ছে, এরকম ভাবে দেখতে হয়। এবং এখানে কি ফ্লাজেল্লা থাকে অনেকগুলো, ফ্লাজেল্লা মানে জলে সাঁতার কাটার জন্য গমনাঙ্গ হিসেবে থাকে, ফ্লাজেল্লা থাকে, শুক্রাণু এবং ডিম্বাণু থাকে, এরকম ফ্লাস্কের মতো দেখতে ডিম্বাণু থাকে। এই ডিম্বাণু এবং শুক্রাণু মিলনের পরে জাইগোট তৈরি হয়, জাইগোট তৈরি হলো, এবং এই জাইগোট এরপরে আবার বিভাজিত হয়ে 2n বিভাজন ঘটে, জাইগোট বিভাজন ঘটে তোমার অপরিণত রেণুধর উদ্ভিদ, এখান থেকে পরিণত রেণুধর উদ্ভিদ তৈরি করে। এবং এই পুংধানীকে বলা হয় পুংধানীটাকে বলা হয় অ্যান্থেরিডিয়াম, আর এই স্ত্রীধানীটাকে বলা হয় আর্চিগোনিয়াম। এরপর হচ্ছে কি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। সপুষ্পক উদ্ভিদ মানে যে সমস্ত উদ্ভিদ ফুল তৈরি করে তাদেরকে বলা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। যে জনন প্রক্রিয়া 2টি ভিন্নধর্মী জননকোষ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনে আপত্য জীব সৃষ্টি হয় তাকে যৌন জনন বলা হয়। সপুষ্পক উদ্ভিদ জননাঙ্গ হলো ফুল, পুংকেশর ফুলের পুং জননাঙ্গ, গর্ভকোষের ফুল স্ত্রী জননাঙ্গ। তাহলে এটা দেখো, এটা হচ্ছে ফুলের এগুলো হচ্ছে দলমণ্ডল, বৃতি, এটা হচ্ছে তোমার মধ্যেরটা হচ্ছে তোমার মানে গর্ভপত্র, এবং এগুলো হচ্ছে পুংকেশর। তাহলে বৃতি বা ক্যালিস, এটা সবুজ অংশটাকে বৃতি বলছে। বৃতির কাজ হচ্ছে সালোক সংশ্লেষে সংশোধন করা, এবং ফুলের যে বাকি অংশ দলমণ্ডল বলো, পুংকেশর বলো, গর্ভকেশর বলো, এগুলোকে ধরে রাখা এর কাজ, বৃতির কাজ। দলমণ্ডলের কাজ হচ্ছে এটি ফুলের দ্বিতীয় স্তবক, এটি সাধারণত উজ্জ্বল বর্ণ, এর এক একটি অংশকে দল বর্ণ, তাহলে এগুলো একসঙ্গে দলমণ্ডল বলছে, একটাকে দল বা পাপড়ি বলা হয়। দল উজ্জ্বল বর্ণের সাহায্য হয় পরাগযোগের জন্য কীট পতঙ্গদের আকর্ষণ করে, এটার প্রধান কাজ, পলিনেশনের পরাগযোগে সাহায্য করে। এবার পুংকেশর চক্র, তাহলে পুংকেশর চক্র কি হচ্ছে দেখো, এটি ফুলের পুংজনন অঙ্গ তথা তৃতীয় স্তবক। পুংস্তবক 3 নম্বর স্তবক, এটা পুংস্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলা হয়, স্টেমেন। এখানে একটা ফিলামেন্ট বা পুংদণ্ড থাকে, আর একটা অ্যান্থার বা পরাগ থাকে।
এই অ্যান্থারটাকে তুমি যদি মধ্যখানে সেকশন করো তাহলে দেখতে পাবে এখানে 4খানা চেম্বার থাকে এবং 4খানা চেম্বার মধ্যে স্পোরোজেনাস টিস্যু রয়েছে, যেখান থেকে মাইক্রোস্পোরোজেনেসিস পদ্ধতিতে মাইক্রোস্পোর বা রেণু তৈরি হয়। এবার গর্ভকেশর হচ্ছে, গর্ভকেশর কী থাকে, গর্ভমুণ্ড থাকে, গর্ভদণ্ড থাকে, ডিম্বাশয় থাকে। এটাকে এই তিনটাকে একসাথে কার্পেল বলা হয়ে থাকে। এখানে দুরকম রয়েছে। এখানে দেখো যে 1 2 3 4 5 6খানার সঙ্গে গর্ভপত্র পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে একটাই দান্ডা তৈরি করেছে। এটাকে বলা হয় সিনকার্পাস বা যুক্ত গর্ভপত্র। আর এক্ষেত্রে দেখো প্রত্যেকটা গর্ভপত্র কিন্তু আলাদা হয়ে যায়, ফ্রি অবস্থায় আছে, মুক্ত গর্ভপত্র বলা হয় এগুলোকে। তাহলে এখানে কী থাকছে, ডিম্বাশয় থাকছে, গর্ভদণ্ড থাকছে, গর্ভমুণ্ড থাকছে। হলো, এরপর চলে এসো, তাহলে এই গর্ভপত্রের মধ্যে কি থাকছে, ধরুন এটা তবে গেল, এখানে তোমার থাকছে কি, এখানে এমব্রায়ো স্যাক থাকবে, আর এমব্রায়ো স্যাকের মধ্যে কি থাকবে, তোমার চালাচাল এন্ড থাকবে, সাইনারিড থাকবে, সাইনারিড থাকবে, এখানে এগ নিউক্লিয়াস থাকবে, একটা এগ থাকবে, এগ। নেক্সট হচ্ছে তোমার পরাগযোগ, পলিনেশন। তাহলে পলিনেশন যে পরাগযোগ হচ্ছে কি, যে প্রক্রিয়ার মাধ্যমে একটি ফুলের পরাগরেণু অন্য ফুলের গর্ভদণ্ডে, অন্য ফুল বা একই ফুলের গর্ভদণ্ডে পালিত হয়, তাকে পরাগযোগ বলা হয়। পরাগযোগ দু রকমের হতে পারে, একটা হতে পারে একই গাছের মধ্যে একটাই ফুলের মধ্যে দুটো হতে পারে, বা একই গাছের দুটো ফুলের মধ্যে হতে পারে, এটাকে বলা হয় সেলফ পলিনেশন। আর ক্রস পলিনেশন হচ্ছে যখন কোনো ভেক্টর বা বাহকের মাধ্যমে একটি গাছের পরাগরেণু বাহিত হয়ে গিয়ে দূরবর্তী কোনো গাছে গর্ভদণ্ডে পালিত হয়, তখন সেটাকে বলা হয় ইতর পরাগযোগ। তাহলে স্বপরাগযোগের ক্ষেত্রে দেখো সিম, টমেটো, সন্ধ্যামালতি, যেখানে একই ফুলের মধ্যে এক্ষেত্রে অবশ্যই স্বপরাগযোগের ক্ষেত্রে এটা উভলিঙ্গ ফুল হতে হবে। হলো উভলিঙ্গ ফুল, তাহলে হয় উভলিঙ্গ ফুল অর্থাৎ একই ফুলের মধ্যে পুংস্তবক স্ত্রীস্তবক দুটো থাকতে হবে, অথবা তোমার একই গাছের দুটো ভিন্ন ফুলের মধ্যে পুংস্তবক আর স্ত্রীস্তবক থাকতে হবে। কিন্তু যখন বলবো ইতর পরাগযোগ, সেক্ষেত্রে কিন্তু এইগুলো ফুলগুলোর সঙ্গে ভিন্ন গাছে অবস্থান করবে, যেমন তাল, পেঁপে, লাউ ইত্যাদি। এবার হচ্ছে কি স্বপরাগযোগ, ইতর পরাগ। দেখো এটা এক হতে পারে অটোগ্যামাস অ্যান্ড জেনোগ্যামি, আর একটা জিটোনোগ্যামি, 3 রকম হয়। অটোগ্যামি বলা হয় একটাকে, একটা জিটোনোগ্যামি, একটা জেনোগ্যামি। তো স্বপরাগযোগের ক্ষেত্রে সেলফ পলিনেশন স্বপরাগযোগটা 2 রকম হয়, একটা অটোনমি, একটা গিটোনোগ্যামি। অটোনমি মানে যখন একই ফুলের পুংকেশর এবং গর্ভকোষের মধ্যে পরাগযোগ ঘটবে, তখন সেটাকে বলা হয় সেলফ পলিনেশন বা অটোনমি বলা হয়। আর জিটোনোগ্যামি হচ্ছে যখন একই উদ্ভিদটা একই থাকবে, কিন্তু দুটো আলাদা ফুলের মধ্যে সংকরণ করবে, তখন জিটোনোগ্যামি বলা হয়। আর যখন দুটো ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে সংকরণ করবে, তখন সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে তোমার জেনোগ্যামি। যেমন দেখান বলছে বাহকের প্রয়োজনীয়তা, যেহেতু স্বপরাগযোগ একই গাছের মধ্যে বা একই ফুল বা আলাদা ফুলের মধ্যে হচ্ছে, তাই এখানে কিন্তু ভেক্টরের সেরকম প্রয়োজন হয় না, বাহকের প্রয়োজন হয় না। ইতর পরাগযোগ যেহেতু দুটো আলাদা উদ্ভিদের মধ্যে হচ্ছে, সেহেতু এখানে কি দরকার, সেখানে তোমার বাহকের দরকার। ইতর পরাগযোগের সুবিধা কি, স্বপরাগযোগের সুবিধা কি, স্বপরাগযোগে বাহকের অনুপস্থিতির জন্য অনুন্নত মানের ফল ও বীজ তৈরি হয়। কি কেন, কারণ যেহেতু এখানে ভ্যারিয়েশন তৈরি হয় না। ভ্যারিয়েশন বলতে যেহেতু একই গাছের মধ্যে হয়, তাই একই গাছের বৈশিষ্ট্য আপত্যের মধ্যে থেকে যায়। কিন্তু যখন তুমি ইতর পরাগযোগ ঘটাবে, দুটো আলাদা উদ্ভিদের মধ্যে যেহেতু সংকরণ ঘটছে, দুটো আলাদা বৈশিষ্ট্য এসে মিশছে, মানে নতুন আপত্য যে তৈরি হচ্ছে, তার মধ্যে কি ভ্যারিয়েশন আসছে, অর্থাৎ পৃথকতা আসছে। আপত্য জীবে নতুন বৈশিষ্ট্য উদ্ভব। সুবিধা, সব একই প্রজাতির ফুল পরাগযোগ ফলের জন্য প্রয়োজনীয় বৈশিষ্ট্য রক্ষা পায় প্রজাতির মধ্যে জনিত্র বৈশিষ্ট্য। অর্থাৎ একই প্রজাতির মধ্যে যখন পরাগযোগ ঘটবে, তখন কি জনিত্র বৈশিষ্ট্যগুলো রক্ষা পায়, জনিত্র বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, এবং কি প্রজাতির মধ্যে
জনিত্র বৈশিষ্ট্য প্রকাশ পায়। কিন্তু ইতর পরাগযোগ যখন হবে তখন কি হচ্ছে, এর মধ্যে নতুন নতুন ক্যারেক্টার এসে মিক্সড হয় বলে এর মধ্যে ভ্যারিয়েশন বা পিতৃজনু থেকে এরা কিছুটা হলেও আলাদা হয়, এবং আলাদা হওয়ার জন্য এরা পরিবর্তনশীল পরিবেশে খুব সহজে খাপ খেতে পারে। এদের অ্যাডাপটিভ এবিলিটি অর্থাৎ অভিযোজন করার ক্ষমতা অনেক বেশি হয়, কিন্তু যারা স্বপরাগযোগের ক্ষেত্রে কম হয়। এবং যেহেতু ভ্যারিয়েশন আসে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, বীজের অঙ্কুরোদ্গমের ক্ষমতা বৃদ্ধি পায়, উন্নত মানের ফল ও বীজ উৎপন্ন হয়। আপত্য উদ্ভিদগুলো সবল হওয়ার জন্য প্রতিকূল পরিবেশের সঙ্গে সহজে খাপ খাওয়াতে পারে। আবার কি হচ্ছে, অসুবিধা কি স্বপরাগযোগে? দেখো, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন হয় না, কারণ যেহেতু এখানে ক্রসিং হওয়ার ঘটে না, এখানে আলাদা বৈশিষ্ট্য সে মিশে না, একই বৈশিষ্ট্য জীব থেকে একই বৈশিষ্ট্য জীব তৈরি হচ্ছে, তাই কি হচ্ছে একবারে নতুন বৈশিষ্ট্য আসতে পারেন। এখানে দুর্বল প্রকৃতির আপত্য জন্মগ্রহণ করে, এক্ষেত্রে দুর্বল প্রকৃতির আপত্য জন্মগ্রহণ করতে পারে। দুটি নতুন বংশধরদের অভিযোজন ক্ষমতা কম থাকে, কারণ এর নতুন পরিবেশের সঙ্গে ভ্যারিয়েশন মানে মিক্সড হতে পারেনি। বীজ সহজে জীবাণুদের আক্রান্ত হয়, কারণ যেহেতু এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এদের মধ্যে ভ্যারিয়েশন আসেনি, নতুন বৈশিষ্ট্য আসেনি, রোগ প্রতিরোধ কম। বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা হ্রাস পায় এবং বীজের অনাক্রমতা হ্রাস পায়। অনাক্রমতা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা। অসুবিধা কি ইতর পরাগযোগের? যেহেতু ইতর পরাগযোগে একটা ফুল থেকে আরেকটা ফুলে পরাগ যেতে হচ্ছে, তাই বেশি বেশি পরাগ তৈরি করতে হবে, যার ফলে অধিকাংশ পরাগ কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। জনিত্র বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় না, এখানে কি বাবা মার বৈশিষ্ট্যটা আপত্যের মধ্যে থেকে যায় না, এর নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে এখানে। তাহলে সোজা কথা বলতে গেলে স্বপরাগযোগের ক্ষেত্রে কি হচ্ছে, একই গাছের দুটো আলাদা ভিন্ন ফুলের মধ্যে বা একই গাছের একটা ফুলের মধ্যে যেখানে পুংকেশর এবং গর্ভকেশর গর্ভকেশর দুটোই থাকছে, তার মধ্যে পরাগযোগ ঘটলে সেটাকে স্বপরাগযোগ বলা হয়। ইতর পরাগযোগ মানে যখন দুটো ভিন্ন গাছের দুটো ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ ঘটে তখন ইতর পরাগযোগ বলা হয়। ইতর পরাগযোগের জেনোগামী বলা হয়। স্বপরাগযোগকে জিটোনোগামী আর তোমার হচ্ছে কি অটোগামী বলা হয়ে থাকে। স্বপরাগযোগের মাধ্যমে কি হচ্ছে, যেহেতু একই উদ্ভিদের মধ্যে তোমার পরাগযোগ হচ্ছে, তাই এখানে বেশি পোলেন তৈরি করার দরকার হয় না, অর্থাৎ পোলেনের নষ্টের হারটা কম হয়। এর মধ্যে কি পিতৃজনের বৈশিষ্ট্য, আপত্যজনিত পিতৃজনের বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে প্রকাশ পায়, অর্থাৎ ক্লোন তৈরি হয়। এক্ষেত্রে কোনো রকম বিবর্তন বা ভ্যারিয়েশন আসে না, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এদের বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা কম থাকে। আর ইতর পরাগযোগের ক্ষেত্রে যেহেতু রেণুগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে হয়, তা এখানে খুব বেশি পরিমাণে তোমার তৈরি করতে হয় রেণু, যাতে সেটি অনেক নষ্ট হলেও পরাগযোগ সম্পন্ন হতে পারে। হলো, এবার দেখো ইতর পরাগযোগের বাহক। এখানে দেখো এই যে ইনসেক্টের মাধ্যমে একটা থেকে পোলেনটা অন্য জায়গায় চলে যাচ্ছে। এখানে দেখো কি বলছে, বায়ু। বায়ুকে বলা হচ্ছে কি অ্যানিমোফিলি, ইংরেজি টার্মগুলো মনে রাখবে, অ্যানিমোফিলি। তা যেসব ফুলের ফুলে বায়ুর সাহায্যে পরাগযোগ বলা হয় বায়ুপরাগী ফুল বলা, যেমন ধান, গম, জোয়ার। এখানে পরীক্ষায় কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, হয়তো এই উদাহরণ বললে এটা বায়ুপরাগী না জলপরাগী না পতঙ্গ পরাগী, বলে দিল হয়তো যে বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য কি হবে। তাহলে ফুলগুলো ক্ষুদ্র, বর্ণহীন, গন্ধহীন হবে, যেহেতু বায়ুর দ্বারা হচ্ছে, কাউকে আকর্ষণ করতে হচ্ছে না, তাই ক্ষুদ্র হবে এবং বর্ণহীন, গন্ধহীন হবে। পরাগরেণুগুলি হালকা, যেহেতু বায়ুতে ভেসে যেতে হবে, তাই পরাগরেণুগুলো কিন্তু হালকা হতে হবে, কিন্তু ভেসে যাওয়ার জন্য তাকে প্যাপাস থাকতে হবে, সহজে বাতাসে ভেসে বেড়ায়। তারপর হচ্ছে কি পরাগধানী লম্বা এবং দলমণ্ডলের বাইরে অবস্থান করে। পরাগধানী যেগুলো থাকবে সেগুলো লম্বা হবে এবং দলমণ্ডলের বাইরে, এখানে দেখো দলমণ্ডল থেকে বাইরে বেরিয়ে চলেছে পরাগধানী, কেন এখানে বায়ুর প্রবাহের মাধ্যমে এরা পরাগ সম্পন্ন করবে। গর্ভমুণ্ড রোমশ, পক্ষল এবং আঠালো হয়, কারণ যখন পরাগগুলো বাতাসে উড়ে যাচ্ছে তখন এগুলো কি হচ্ছে, রোমশ হবে, যাতে সহজে ধরে আটকাতে পারে, আঠালো হবে। এবার জল পরাগী, এটাকে বলা হয় হাইড্রোফিলি। যেসব ফুলের পরাগ জলের সাহায্যে হয় তাদের জল পরাগী বলা হয়। পাতা ঝাঁঝি এবং পাতা শ্যাওলা ফুলগুলো, এখানে যে জলের মাধ্যমে হচ্ছে, তাই কোন
পতঙ্গ আকর্ষণ করার দরকার পড়ে না, সুতরাং এটা বর্ণহীন, গন্ধহীন এবং ক্ষুদ্র হবে। পরাগরেণুগুলো হালকা হতে হবে যাতে সহজে জলে ভেসে বেড়ায়। আবার নিমজ্জিত উদ্ভিদের পরাগযোগ জল উপরে অবস্থান করে, পুরুষ ফুলগুলো জলের ভিতরে থাকে, জলের উপরে ভেসে স্ত্রী পুরুষগুলো নিকটে এসে পরাগযোগ ঘটায়। এবার হচ্ছে পতঙ্গ হচ্ছে কি তোমার ইনসেক্টের মাধ্যমে যখন হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে পতঙ্গ পরাগরেণু। আম এবং সূর্যমুখীর ক্ষেত্রে ফুলগুলো পতঙ্গকে আকৃষ্ট করতে হবে। পতঙ্গ আকৃষ্ট করতে গেলে কি উজ্জ্বল বর্ণের ফুল হতে হবে এবং কি হতে হবে তোমার যাতে নেকটার বা মধু তৈরি করতে হবে, অর্থাৎ সুঘ্রাণ তৈরি করতে হবে, যাতে পতঙ্গগুলো উজ্জ্বল ফুল দেখে, ফুলের মিষ্টি গন্ধ দেখে তার কাছে চলে আসে নেকটার কালেক্ট করার জন্য। যেমন আম, সূর্যমুখী ফুলগুলো বড় আকারে উজ্জ্বল বর্ণের হবে, ফুলের মিষ্টি রস বা গন্ধ থাকবে, গর্ভমুণ্ড অমসৃণ আঠালো হবে, অনেক ফুলের পরাগ সুস্বাদু হয়। আর হচ্ছে আর পাখি হচ্ছে অর্নিথোফিলি। আর পতঙ্গ হচ্ছে তোমার এন্টেমোফিলি। তাহলে দেখো পাখির মাধ্যমে যখন হবে তো পলাশ, শিমুল, বাঁদার ফুলগুলো বড় উজ্জ্বল বর্ণের হয়, ফুলে মকরন্দ বর্তমান থাকে, ফুলের পরাগধানগুলোতে পাখির খাদ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। এ হয়ে গেল তোমার পরাগযোগ। নিষেক এবং নতুন উদ্ভিদ গঠন। তাহলে নিষেক হবে এবং নতুন উদ্ভিদ গঠন হবে। দেখো পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষের মিলনকে নিষেক বা গর্ভধারণ বা ফার্টিলাইজেশন বলেন। পরিণত পরাগরেণু পরাগধানী থেকে নির্গত হয়ে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। তাহলে এই যেখানে লক্ষ্য ভালো করে যে এটা পরাগরেণু পরাগধানী, এই পরাগধানী থেকে বেরোনোর পর কি হচ্ছে গর্ভমুণ্ডের উপরে পড়ছে। গর্ভমুণ্ড কি হবে, ম্যাচিওর অবস্থায় গর্ভমুণ্ডগুলো আঠালো হবে, সিক্ত প্রকৃতির, যাতে পরাগরেণুগুলো সহজে ওখানে আটকে যেতে পারে। গর্ভমুণ্ড থেকে নিঃসৃত রস শোষণ করে পরাগরেণু স্ফীত হয়। পরাগরেণু অন্তঃস্থকটি রেণুরন্ধ্রের মধ্য দিয়ে নলের আকারের ভিতরে পড়লে পরাগনালীর পোলেন টিউব বলা হয়। অর্থাৎ এখানে দেখো যখন পরাগগুলো পড়ার পরে এই পরাগনালী কি করছে, বাড়ি থেকে সেলুলোজ নির্মিত এক ধরনের আঠা বের করেছে, যার ফলে আটকে যাওয়ার পর সেখানে কি হবে, ও জার্মিনেশন হবে এবং ময়েশ্চার দিয়েছে। ময়েশ্চার দেওয়ার ফলে কি হচ্ছে, জল শোষণ করার পর অঙ্কুরোদ্গম হবে, অঙ্কুরোদ্গমের পর এরকম একটা পোলেন টিউব পরাগনালী ফর্মেশন করবে। 3 নম্বর পয়েন্টে দেখো পরাগনালী গর্ভদণ্ডের মধ্যে বিশ্ব ডিম্বক। এবার এটা হচ্ছে ডিম্বক, এটা হচ্ছে তোমার এমব্রায়োস্যাক ভ্রূণাধার। এটা ডাইরেক্ট প্রবেশ করছে কোথায়, ডিম্বকের মধ্যে চলে আসছে। এই যে ডিম্বক, এটাকে বলা হয় ডিম্বাশয়। এটা হচ্ছে ওভিউল। ডিম্বকের মধ্যে এগ থাকবে আর নিউক্লিয়াস। তার পরাগরেণু নিউক্লিয়াসটি পরাগনালীতে এসে দুটি পুংজনন কোষ গঠন করে। এবার দেখো এই যে পুং গ্যামেটটা দুটো হয়ে যাচ্ছে, 1 2, এখানে এটাকে লক্ষ্য করো, দুখানা 1 আর 2 হলো। এবার হচ্ছে পুংজনন কোষ দুটি ডিম্বকের ভ্রূণস্থলীতে এসে একটি ডিম্বাণু নিষিক্ত করে। তাহলে এখানে কি ছিল দেখো, এখানে ছিল এক্স, এটাকে বলে এগ বা ডিম্বাণু। তার দুটো নিউক্লিয়াস আছে, একটা নিউক্লিয়াস এসে এগকে নিষিক্ত করবে, আরেকটা নিউক্লিয়াস এসে এই নির্মিত নিউক্লিয়াসকে নিষিক্ত করবে। তো যে এগকে নিষিক্ত করবে সেখানে ডিম্বাণু থেকে ডিম্বাণু এর সঙ্গে যখন একটা নিউক্লিয়াস যুক্ত হবে তখন সেখানে কি তৈরি হবে, জাইগোট হবে। এবং বলছে কি যে এবং আরেকটা নিউক্লিয়াস কি করবে, এখানে জাইগোট তৈরি করবে। আরেকটা এই নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে একটা নিউক্লিয়াস যুক্ত হবে এবং সেখানে তৈরি করবে এন্ডোস্পার্ম বা শস্য। এটা ভ্রূণের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
তাহলে পুংজনন কোষ দুটি ডিম্বকের ভ্রূণস্থলী দেশের একটি ডিম্বাণুকে নিষিক্ত করে, ফলে জাইগোট উৎপন্ন হয় এবং অপরটি পুংজনন কোষটি বিলুপ্ত হয়ে যায় সস্যল। অপর পুংজনন কোষটি বিলুপ্ত হয়ে যায় সস্যল উদ্ভিদের ক্ষেত্রে। দ্বিতীয় পুংজনন কোষটি নির্ণীত নিউক্লিয়াস যুক্ত করে 3N গঠন করে। তাহলে এখানে কি হচ্ছে, নির্ণীত 2N প্রকৃতির হয় এবং N এর সঙ্গে যুক্ত এটা 3N তৈরি করলো, আর এখানে হচ্ছে কি N প্রকৃতির, এটা হচ্ছে N প্রকৃতির, আর এখানে 2N তৈরি করলো জাইগোট। দুবার যেহেতু বিভাজন হয় তাই এটাকে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক। তাহলে কি করে দেখো, প্রথমে কি হচ্ছে, এই পরাগরেণুগুলো উড়ে এসে বা কোনো ভয়েক্টরের মাধ্যমে এসে গর্ভমুণ্ডের উপরে পড়লো। গর্ভমুণ্ডের যে সিক্ত অবস্থায় ছিল সেখানে জল শোষণ করার পরে পরাগনালী তৈরি করলো। পরাগনালীর মধ্যে পরাগ নিউক্লিয়াসটা দুটো নিউক্লিয়াস তৈরি করলো আর একটা নালিকা নিউক্লিয়াস তৈরি করলো। মানে হচ্ছে এখানে যে পরাগ নালীটা যদি দেখো তাহলে এটা হচ্ছে পরাগ পোলেন এবং একটা নালী তৈরি করেছে ও। এই নালীর মধ্যে 3খানা নিউক্লিয়াস থাকবে। একটা হচ্ছে কি টিউব নিউক্লিয়াস, যেটা এই পোলেন টিউবটা তৈরি করছে, আর আরেকটা নিউক্লিয়াস থাকবে। পরবর্তীতে এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে 2খানা নিউক্লিয়াস তৈরি করবে, N1 আর N2। আর এটা হচ্ছে N, যেটা আগে থেকে তোমাকে পোলেন টিউব তৈরি করার জন্য তৈরি হয়েছিল। এবার এর এই N1 নিউক্লিয়াসটা এর মধ্যে যে এগ রয়েছে ডিম্ব, এগের সঙ্গে যুক্ত হবে, নিষেক ঘটাবে N নাম্বার, তারপর তৈরি হবে 2N জাইগোট, যেটাকে বলছি আমরা। তারপরে জাইগোট বলা হচ্ছে। আবার কি হচ্ছে, আরেকটা যে N আছে এখানে N2 আছে, সে N2টা কি করবে তোমার, N2 হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস 2N, নির্ণীত 2N পোলার নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হলো। তারপরে এখানে তৈরি হলো 3N, যেটাকে আমরা বলছি এন্ডোস্পার্ম বা শস্য বলা হচ্ছে, এন্ডোস্পার্ম বলা হয়। তাহলে দুবার যেহেতু নিষেক ঘটছে তা এটাকে বলে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলা হয়ে থাকে। এই এন্ডোস্পার্মটাই পরে হচ্ছে ভ্রূণের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ভ্রূণের খাদ্য। নিষেক ঘটে যে জাইগোট তৈরি হলো, ভ্রূণ তৈরি হলো, জাইগোটটা আবার তার ভ্রূণ তৈরি করে দিল, এমব্রায়ো তৈরি করলো, এমব্রায়ো তার পরবর্তীতে ফল তৈরি করলো, বীজ তৈরি করলো, বীজ থেকে আবার নতুন গাছ তৈরি হয়ে গেল। এবার আমরা MCQ কোয়েশ্চেনগুলো আলোচনা করব। কোন প্রক্রিয়ায় জীব বংশ বিস্তার করে? তাহলে জনন প্রক্রিয়ায় জীব বংশ বিস্তার করে। অজনজনের একক হচ্ছে রেণু। গ্যামেট কাকে বলা হয়? যে হ্যাপ্লয়েড কোষকে, অর্থাৎ বলবো কেন মিওসিস কোষ বিভাজনের ফলে জনন মাতৃকোষ থেকে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যে হ্যাপ্লয়েড মানে N সংখ্যক সেল বা কোষ তৈরি হয়। তাহলে বলতে পারছি কি, জনন মাতৃকোষ থেকে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় তাকে বলা হচ্ছে তোমার গ্যামেট। গ্যামেট হচ্ছে কি যৌন জননের একক। গ্যামেট হলো যৌন জননের একক। তা দুটি গ্যামেট মিলন কি বলা হয়? দুটি গ্যামেট মিলনকে আমরা বলি নিষেক। দুটি গ্যামেট মিলন উৎপন্ন কোষকে কি বলা হয়? জাইগোট বলা হয়। একটি প্রাণীর উদাহরণ যেখানে বিভাজন প্রক্রিয়া জন্মের সময় দ্বিবিভাজনের মাধ্যমে কি অ্যামিবার মধ্যে হলো, বহুবিভাজন কার মাধ্যমে হলো? প্লাজমোডিয়াম। তাহলে একটা অ্যামিবা যেখানে দ্বিবিভাজন হলো, আর প্লাজমোডিয়াম যেখানে তোমার হলো কি বহুবিভাজন। প্লাজমোডিয়াম কোন বংশ করে? প্লাজমোডিয়াম বহুবিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার করে।
কোন প্রাণীর পুনরুৎপাদন প্রক্রিয়া জনন সম্পন্ন হয়? কেঁচোর ক্ষেত্রে হতে পারে, জোকের ক্ষেত্রে হতে পারে, তারপরে প্ল্যানেরিয়ার ক্ষেত্রে হতে পারে। কোন উদ্ভিদ, এটা প্ল্যানেরিয়া। তারপর বলছে কোন উদ্ভিদ কোরক সৃষ্টির মাধ্যমে জনন সম্পন্ন করে? এককোষীর ক্ষেত্রে ইস্ট, আর বহুকোষীর ক্ষেত্রে তোমার হাইড্রা। তরলদশা কোন জীবে দেখতে পাওয়া যায়? ইস্টের ক্ষেত্রে দেখতে পাবে কি, যেরকম একটা প্রধান দেহ থাকে, দেহ থেকে আরেকটা নতুন ছোট দেহ তৈরি হয়, এখান থেকে যদি আরও ছোট ছোট দেহ তৈরি হয়ে থাকে তখন সেগুলোকে টরুলা বলা হয়। এটা ইস্টে পাওয়া যায়। তারা বলছে কি, কোরকের সাহায্যে অজন জনন সম্পন্ন হয়। বাট বা কোরকের সাহায্যে কি, হাইড্রার মধ্যে হয়। কোন উদ্ভিদের মূলের সাহায্যে বংশ বিস্তার করে? মূলের সাহায্যে বংশ বিস্তার করলো লাল আলু। তারপর যে কোন উদ্ভিদ মূলের সাহায্যে বংশ বিস্তার করে? মূলের সাহায্যে, তো মূলের সাহায্যে বংশ বিস্তার করলো লাল আলু। আর কোন গাছের পাতায় অস্থানিক মুকুল সৃষ্টি হয়? এটা হচ্ছে পাথরকুচি। পাথরকুচি। কৃত্রিম অঙ্গজনের জন্য দুটি প্রক্রিয়া উদাহরণ। কৃত্রিম, একটা হচ্ছে গ্রাফটিং বা জোড় কলম, আর একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে শাখা কলম। কোন উদ্ভিদে জনুক্রম দেখা যায়? এটা ফার্নের ক্ষেত্রে, মৎস্যের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। কোন প্রাণীতে জনুক্রম দেখতে পাওয়া যায়? মনোসিস্টিস। মনোসিস্টিস। খর্বধাবকের সাহায্যে বংশ বিস্তার করে কোন উদ্ভিদ? খর্বধাবক হচ্ছে কোথায়, যেটাকে অফসেট বলছি আমরা, সেটা হচ্ছে তোমার কচুরিপানা। অণুবিস্তারের সময় কৃষ্টি দর্শন বা কর্ষণে দ্রবণে কি কি হরমোন বার করা হয়? এখানে বা অক্সিন আর সাইটোকাইনিন। অক্সিন, সাইটোকাইনিন। তারপর চলে আসে নেক্সট পেজে, স্টক কাকে বলা হয় এবং সিয়ন কাকে বলে? ধরুন এটা একটা গাছ, এই গাছটা হচ্ছে মূলযুক্ত অংশ এটা, আর আরেকটা গাছ আছে যার মূলবিহীন অংশ। তো এই মূলযুক্ত অংশটাকে বলা হয় স্টক, আর মূলবিহীন অংশটাকে বলা হয় সিয়ন। হলো। তারপরে পুংকেশের অংশ দুটি কি কি? পুংকেশের কি কি থাকছে? একটা হচ্ছে অ্যান্থার, একটা হচ্ছে ফিলামেন্ট, অর্থাৎ পুংদণ্ড থাকছে এবং পরাগধানী থাকছে। পরাগধানী আর পুংদণ্ড। পুংকেশর কোথায় পরাগণ সৃষ্টি করে? পরাগধানীতে। পরাগধানীতে সৃষ্টি করে। তারা বলছে গর্ভপাত্রের অংশগুলো কি কি? একটা গর্ভপাত্রে কি কি অংশ দেখা গেল? গর্ভমুণ্ড থাকছে, গর্ভদণ্ড থাকছে, গর্ভাশয় থাকছে। এই তিনটা অংশ, তিনটা হচ্ছে কার্পেট বলা হয়। এটা গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। গর্ভপাত্রে কোথায় ডিম্বক থাকে? গর্ভাশয়ের মধ্যে বা গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বক থাকে, ডিম্বাশয় থাকে, সেই ডিম্বাশয়ের মধ্যে থাকছে। তাহলে হচ্ছে ডিম্বাণু কোথায় থাকে? ডিম্বাণু গর্ভাশয়ের মধ্যে থাকছে, গর্ভাশয় বা ডিম্বাশয়। তারপর হচ্ছে এবার গর্ভাশয় হলো। স্বপরাগযোগ দেখা যায় এমন একটা ফুলের উদাহরণ দাও। স্বপরাগযোগ দেখতে পাওয়া যায় এমন একটা ফুলের উদাহরণ হচ্ছে কি শিম। কোন গাছে বাদুড়ের সাহায্যে পরাগযোগ ঘটে? কলা। ইতর পরাগযোগের বাহকগুলো কি কি? ইতর পরাগযোগ হতে পারে কি, জল হতে পারে হাইড্রোফিলি, ইনসেক্ট হতে পারে এন্টোমোফিলি, উইন্ড হতে পারে তোমার হচ্ছে অ্যানিমোফিলি, এটসেট্রা। ইতর পরাগযোগ দেখা যায় কোন ফুলে? ইতর পরাগযোগ দেখা যায় কোন ফুলে? পেঁপে। বিশেষ করে একলিঙ্গ ফুলগুলোতে ইতর পরাগযোগ দেখা যায়।
একটি বায়ুপরাগী ফুলের উদাহরণ দাও। বায়ুপরাগের ক্ষেত্রে হচ্ছে কি ধান, পতঙ্গ পরাগী আম, একটা জল পরাগী হচ্ছে এই তোমার ভ্যালিসনেরিয়া বা পাতা ঝাঁঝি যেটাকে বলছি আমরা। একটি পক্ষী পরাগী ফুলের উদাহরণ দাও। একটি পক্ষী পরাগী ফুলের উদাহরণ দাও। শিমুল, এগুলো কিন্তু পরীক্ষা আছে খুব। শিমুল। কোন গাছে শামুকের সাহায্যে পরাগযোগ ঘটে? কচু, কোলোকেসিয়া। ইস্ট এবং হাইড্রার সাধারণ জন্ম পদ্ধতি কি? বার্ডিং বা কোরকোদ্গম। ইস্টের ক্ষেত্রে এককোষী, হাইড্রার ক্ষেত্রে বহুকোষী। ক্যালাসের মূল সৃষ্টির নাম কি? ক্যালাসের মূল সৃষ্টির নাম কি? সেটা হচ্ছে কি রাইজোজেনেসিস। তারপরে রাইজোজেনেসিস। কৃত্রিম অঙ্গজননের মাধ্যমে বংশবিস্তার। তাহলে কৃত্রিম অঙ্গজননের মাধ্যমে বংশবিস্তার ঘটনা এমন দুটি উদ্ভিদের নাম বলো। আমের ক্ষেত্রে দেখতে পাবে আম, আমের ক্ষেত্রে দেখতে হবে লেবুর ক্ষেত্রে আপেলের ক্ষেত্রে দেখতে পাবে। শুশুনি যে পরবর্তী কাণ্ডের উদাহরণ তা হচ্ছে কি? ধাবক বা রানার। প্রোথেরাস বলতে কি বোঝায়? প্রোথেরাস হচ্ছে তোমার ফার্নের সাধারণত যে ফার্নের যে লিঙ্গধর উদ্ভিদ, ফার্নের লিঙ্গধর। তারপর হচ্ছে কি আইসোগ্যামি জন্ম পদ্ধতির একটা উদাহরণ। আইসোগ্যামি মানে যখন গ্যামেট দুটো একই সমান হবে, যখন গ্যামেটগুলো একই রকম হবে মরফোলজিক্যালি এবং ফিজিওলজিক্যালি, তখন তাকে আইসোগ্যামেট বলা হয়। যেমন আইসোগ্যামেট মিউকর হতে পারে, ক্লামাইডোমোনাস হতে পারে, ডিটোনোগ্যামি। এক হচ্ছে কি যে যখন আমরা স্বপরাগযোগ ঘটাবো তখন হচ্ছে দুরকম হয়। যখন একটাই ফুলের মধ্যে হবে, একটাই ফুলের মধ্যে যখন পরাগযোগ, তখন সেটাকে বলা হচ্ছে কি অটোগ্যামি। আর ডিটোনোগ্যামি যখন একই গাছ কিন্তু দুটি ফুলের মধ্যে, গাছটা একই থাকবে দুটি ফুলের মধ্যে পরাগযোগ হলে তখন ডিটোনোগ্যামি বলা হয়। গর্ভকেশর চক্রের পরাগরেণু গ্রহণকারী অংশটির নাম গর্ভমুণ্ড। গর্ভমুণ্ডের মধ্যে কি পরাগরেণু স্থানান্তরিত হয়। সোরাস কি? আমরা ফার্নের ক্ষেত্রে পাতার তলদেশে যে এই শিরার মধ্যবর্তী অংশের যে বাদামি ধরনের এক ধরনের অংশ দেখতে পাওয়া যাচ্ছে, তাকে সোরাস বলা হয়। সোরাস হচ্ছে ভ্রূণস্থলী, এর মধ্যে কি নট ভ্রূণস্থলী, রেণুস্থলী, এর মধ্যে রেণুগুলো থাকবে ফার্নের ক্ষেত্রে। কলাপরাণ উৎপন্ন অবিহিত কোষ সমষ্টিকে বলা হয় ক্যালাস। ইতর পরাগী ফুলের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ফুলগুলি সাধারণত ইতর পরাগ যখন মানে দুটো আলাদা ফুলের মধ্যে হবে, আলাদা গাছের আলাদা ফুল, মানে সেক্ষেত্রে কি হবে, ফুলগুলো অবশ্যই এক লিঙ্গ হতে হবে। তারপর যে পুষ্পাক্ষ কাকে বলে? থ্যালামাস বা পুষ্পাক্ষ, এটা ধরনের একটা ফুল। তারপর এখান থেকে পুংকেশর ধরুন উঠে গেছে। এবার এখান থেকে ধরুন এটা এখান থেকে দলমণ্ডল হয়ে গেছে, তো এই রিজিয়নটাকে বলা হয় পুষ্পাক্ষ বলা হয়। পুষ্পবৃন্তের উপর যে স্ফীত অংশে পুষ্পস্তবক হয়, এটা পুষ্পবৃন্ত, ওর উপর যে স্ফীত অংশ থাকে, যে স্ফীত অংশের মধ্যে তোমার তাহলে পুষ্পাক্ষ হচ্ছে কি পুষ্পবৃন্তের উপরে যে স্ফীত অংশে
পুষ্পের অংশগুলো সাজানো থাকে, পুষ্পের অংশগুলি বা স্তবকগুলি সাজানো থাকে। এই অংশটা। পতঙ্গ পরাগী ফুলের একটা বৈশিষ্ট্য কি, পতঙ্গকে আকৃষ্ট করার জন্য দেখি ফুলগুলো উজ্জ্বল হতে হবে, ফুলগুলোতে কি নেকটার থাকতে হবে, সুগন্ধিযুক্ত হবে। তারপর হচ্ছে কি সিনগ্যামকে বলা হয়, সিনগ্যাম হচ্ছে কি দুটো গ্যামেটের মিলনকে বলা হচ্ছে সিনগ্যামিন, অর্থাৎ পুং গ্যামেট, পুং প্লাস স্ত্রী গ্যামেট, এদের যে মিলন, এই মিলন প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি তোমার গ্যামেটের মিলনকে সিনগ্যাম বলা হয় বলে। এবার নেক্সট পেজ দেখো, এটা হলো এসএকিউ কোশ্চেন হলো। এবার এমসিকিউ কোশ্চেন দিয়ে চলো। নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য দরকার, ইতর পরাগযোগের বৈশিষ্ট্য নির্বাচন করো। একই গাছে একটি ফুলের মধ্যে ঘটে, এটা স্বপরাগযোগ। বাহকের প্রয়োজন হয় না, এটা স্বপরাগযোগ। নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে, স্বপরাগযোগ। পরাগরেণু অপচয় বেশি হয়, এটা তাহলে এটা কারেক্ট আনসার। সঠিক জোড়াটি নির্বাচন করে লেখো। বহু বিভাজন হাইড্রার ক্ষেত্রে না, এটা বহু বিভাজন কার ক্ষেত্রে, বহু বিভাজন হচ্ছে তোমার প্লাজমোডিয়ামের ক্ষেত্রে, হাইড্রার ক্ষেত্রে কোরকোদ্গম, খণ্ডীভবন স্পাইরোগারের ক্ষেত্রে এটা রাইট। যৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক, যৌন জনন সম্পর্কে কোনটা সঠিক। যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য, কারেক্ট অ্যান্সার। যৌন জনন কেবলমাত্র মাইটোসিস নট মিওসিস নির্ভর। যৌন জননে একটি মাত্র জনিত্র জীব থেকে আপত্য জীব সৃষ্টি হতে পারে, নট, দুটো গ্যামেট দুটো জীব লাগবে। যৌন জননের ফলে উৎপন্ন আপত্য জীব জিনগত বা হুবহু হয় না, আলাদা হয়। নিচের কোন জোড়াটি সঠিক, তা দেখো। কোরকোদ্গম ইস্ট, ঠিক আছে এটা। খণ্ডীভবন কেঁচোর ক্ষেত্রে কিন্তু নিচের কোন জোড়াটি ঠিক, তাহলে কোরকোদ্গম বার্ড ইস্টে তৈরি হলো, খণ্ডীভবন কেঁচোতে তৈরি হলো, কেঁচোতে রিজেনারেশন তৈরি হলো, খণ্ডীভবন তো স্পাইরোগাইরাতে। রেণু উৎপাদন অ্যামিবা থেকে দ্বিবিভাজন হচ্ছে। পুনরুৎপাদন ড্রামাপট্রিজ, নট ফলস। পুনরুৎপাদন হচ্ছে তোমার কেঁচোর ক্ষেত্রে হবে, প্ল্যানেরিয়ার ক্ষেত্রে হবে। তারা সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে নিউক্লিয়াসের সংখ্যা কোনটি তা নির্বাচন করো। সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে নিউক্লিয়াসের সংখ্যা তারা কি থাকে দেখো। সপুষ্পক উদ্ভিদের যে ভ্রূণস্থলী থাকছে সেখানে থাকছে কি সাইনাজিডস থাকছে দুটো, একটা এগ নিউক্লিয়াস থাকছে, তিনটা হয়ে গেল। দুটা পোলার নিউক্লিয়াস থাকছে, পাঁচটা হয়ে গেল। আর অ্যান্টিপোডাল সেল থাকছে তিনখানা, তাহলে হয়ে গেল কত। এটা হলো সাইনার্জিডস দুটো, এগ একটি, পোলার নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস দুটি, আর একটা হচ্ছে অ্যান্টিপোডাল, এটা হচ্ছে অ্যান্ডাল তিনটি, 3 2 5 6 8, তাহলে এখানে 8টি হলো অ্যান্সার। দীর্ঘ সুপ্তদশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি প্রদত্ত কোন পদ্ধতির সাহায্য নেবে তা স্থির করো। মাইক্রোপ্রোপাগেশন, অনেকদিন ধরে একটা বীজ সুপ্ত অবস্থায় আছে, কোন পদ্ধতির মাধ্যমে তাকে তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম করা যাবে। বায়ুপরাগী উদ্ভিদ কোনটি তা শোনা। আম, পাতাঝাঁঝি, ধান এবং শিমুল। বায়ুপরাগীর ক্ষেত্রে বিশেষ করে ধান, পতঙ্গ আম হচ্ছে, পাতাঝাঁঝি হচ্ছে জল, শিমুল হচ্ছে তোমার এর মাধ্যমে ওই পাখির মাধ্যমে পক্ষী। দ্রুত রোগমুক্ত অসংখ্য উদ্ভিদ উৎপাদনে তুমি কোন পদ্ধতি অবলম্বন করবে, অবশ্যই মাইক্রোপ্রোপাগেশন। নিচের কোন জোড়াটি সঠিক তা স্থির। রেণু উৎপাদন মানুষ না ফলস, কোরকোদ্গম ব্যাং না ফলস, খণ্ডীভবন অ্যামিবা না, পুনরুৎপাদন প্ল্যানেরিয়া, রাইট। নেক্সট, ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বাক্যটি সঠিক নয় তা লেখো। পরাগরেণু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, তাহলে এখানে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই অ্যান্সার রাইট। কচুরিপানায় যে পরিবর্তিত অর্ধবায়বীয় কাণ্ড মাধ্যমে অঙ্গজন করে তাকে বলা হয় অফসেট। নিচের কোনটি জলের মাধ্যমে পরাগযোগ ঘটে তা নির্ধারণ করো। পাতা জলের মাধ্যমে হয়,
আমের ক্ষেত্রে হয় তোমার পতঙ্গের মাধ্যমে, ভুট্টার ক্ষেত্রে হয় তোমার বায়ুর মাধ্যমে, ধানের ক্ষেত্রে হচ্ছে বায়ুর মাধ্যমে। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক তা নির্ধারণ করো। কোরকোদ্গম ইস্ট, বার্ডিং ইস্ট সঠিক বলছে, তাহলে বার্ডিং ইস্ট ঠিক আছে। খণ্ডীভবন কেঁচো খণ্ডীভবন হয়, রিজেনারেশন হয়। রেণুৎপাদন অ্যামিবা, এখানে এ হচ্ছে কারেক্ট অপশন। শিমুল, ভুট্টা, ধান, ছাতি, পলাশ, পাতাশাজি, আম, গোলাপ এদের মধ্যে কোনগুলো পক্ষী পরাগী? তাহলে পক্ষী পরাগের ক্ষেত্রে আমরা হচ্ছে কি শিমুল এবং পলাশের ক্ষেত্রে আমরা পক্ষী পরাগী পাই, শিমুল এবং পলাশ। এটা ভুট্টা, পাতা হচ্ছে জলের মাধ্যমে, ভুট্টা হচ্ছে বায়ুর মাধ্যমে, ধান হচ্ছে বায়ুর মাধ্যমে, আম হচ্ছে তোমার পতঙ্গের মাধ্যমে, গোলাপটা কিন্তু পতঙ্গের মাধ্যমে। অজনজন এবং যৌনজননের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা স্থির করো। তাহলে অজনজনে দেখো দুটি বিপরীত লিঙ্গের জীব থেকে আপত্য জন্মায়, এটা ফলস। পুংগ্যামেট স্ত্রীগামের মধ্যে নিষেধ ঘটলে আপত্তি না, ফলস। মাইটোসিস মিয়োসিস পদ্ধতির উৎপন্ন হয় না, শুধুমাত্র মাইটোসিস। আপত্য জীব জনিত্র জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকারী হয়, এটা রাইট। একটি জীব থেকে সরাসরি আপত্তি না, ফলস। রেণু অঙ্কুরিত বৃদ্ধিপ্রাপ্ত হলে অনুপ্রাপ্ত, নট রেণু। রেণু হচ্ছে অজনজনের একক। একটি জীব থেকে সরাসরি আপত্য জীব জন্মায় না, দুটো জীব দরকার হয়। আপত্য জীবে প্রকরণ আশায় জনিত্র জীবের ন্যায় অবিকল থাকে না, এটা ঠিক। অর্থাৎ 4 নম্বর অ্যান্সারটা রাইট। এখানে বলছে A on 2, B 2 4 2 রাইট। পুংগ্যামেট স্ত্রীগ্যামেটের মধ্যে নিষেক ঘটলে আপত্য সৃষ্টি হয়, অজনের কোনো নিষেক ঘটে না। এখানে রেণু অঙ্কুরিত বৃদ্ধিপ্রাপ্ত হলে নতুন আপত্তি জন্মে না, ফলস। একটি জীব ছাড় না, মানে এখানে একমাত্র 4 অ্যান্সারটা রাইট, এই 4-এ দুটো রাইট হবে, এখানকার উত্তরটা ভুল আছে। তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 16 নম্বর। মাইক্রো প্রপাগেশন সংক্রান্ত নিচের বক্তব্যগুলো পড়া এবং সঠিক বক্তব্যটি বেছে নাও। মাইক্রো প্রপাগেশন অতিরিক্ত পরিপোষক হরমোন মাত্রা যুক্ত করার প্রয়োজন হয় না, প্রয়োজন হয়। মাইক্রো প্রপাগেশনে বিভাজিত কলা বা কোষ ব্যবহার করা হয়, এটি একটি অযৌন জনন পদ্ধতি যার মাধ্যমে খুব দ্রুত পছন্দমাফিক উদ্ভিদ পাওয়া যায়। এই পদ্ধতিতে উৎপন্ন আপত্য উদ্ভিদ রোগমুক্ত এবং প্রতিকূল অবস্থা প্রতিরোধক্ষম হয়। তাহলে এই পদ্ধতিতে উৎপন্ন আপত্য উদ্ভিদ আপত্য রোগমুক্ত হয় এবং প্রতিকূল অবস্থা প্রাপ্ত হয়, ডি অ্যান্সার। অযৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা বিশ্লেষণ করো। বিপরীত লিঙ্গে দুটি জনিত্র জীবের প্রয়োজন হয়, অযৌন জনন না, হয় না। একটা, গ্যামেট উৎপাদন ছাড়া রেণু উৎপাদন বা কোষ বিভাজনের মাধ্যমে এই জন্য সম্পন্ন হয়, ঠিক আছে। এই জন্য মাইটোসিস নির্ভর হয়, এই জন্য উৎপন্ন আপত্য জীব হুবহু জনিত্র জীবের মতো হয়। সঠিক নয় হচ্ছে এটা, এ নম্বরটা। সঠিক জোড়াটি নির্বাচন করো, লেখো। রসালো মূল, রাঙা আলু। খর্বধাবক খর্বধাবক হচ্ছে কচুরিপানা। পত্রজ মুকুল হচ্ছে তোমার ব্রায়োফাইলাম। গ্রাফটিং ক্ষেত্রে তোমার হয়ে গেল কি আম। তাহলে এখানে রসালো মূল, রাঙা আলু। 19 নম্বরে কি বলছে দেখো, পরিবর্তিত বায়বীয় কাণ্ডের দ্বারা জনন সম্পন্নকারী উদ্ভিদকে শনাক্ত করো। পরিবর্তিত বায়বীয় কাণ্ডের মাধ্যমে ফণী মনস্যর বর্ণকাণ্ড, আদার গ্রন্থিকাণ্ড, আলুস্ফীন সবগুলো হচ্ছে মাটির তলা, একমাত্র ফণী মনস্যর পর্ণকাণ্ড হচ্ছে বায়বীয় কাণ্ড। সপুষ্পক 20 নম্বর দেখো, সপুষ্পক উদ্ভিদের যৌন জন্মের সঠিক বৈশিষ্ট্যগুলো কি? নিষেক গর্ভমুণ্ডে ঘটে, পুংগ্যামের পরাগনালী ডিম্বক, এটা এই নম্বর রাইট। 21 নম্বর বলছে দেখো, বলছে স্বপরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। স্বপরাগযোগে বাহকের প্রয়োজন হয় না, ঠিক আছে এটা। ডিনিষেকের পর নির্ণীত নিউক্লিয়াস নিচের কোন গঠনের মধ্যে নির্ণীত ষষ্ঠ নিউক্লিয়াস গঠিত হয়? কোনটি? 23 নম্বর কোয়েশ্চেন, কোনটি কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার শনাক্ত করো। কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার যেমন হচ্ছে, এটা হচ্ছে কি সাহা কলমের সাহা জনন। নিষেক
24 নম্বর, নিষেক ছাড়া স্ত্রী জনন কোষ থেকে নিম্নলিখিত কোন জীবের ক্ষেত্রে আপত্তি সৃষ্টি হয়? একমাত্র সেটা মৌমাছির ক্ষেত্রে হতে পারে। মৌমাছির পুরুষ মৌমাছি সেটা হচ্ছে নিষেক ছাড়া হয়। সম্পূর্ণ জনক্রম দেখা যায় যে উদ্ভিদ, তা হলো কি? সেটা হচ্ছে মস। 26 নম্বর, যৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য, ঠিক আছে। যৌন জনন কেবল মাইটোসিস নির্ভর, নট ফলস। যৌন জননের ফলে উৎপন্ন আপত্তিজীব জিনগত বর্ণ, ফলস। যৌন যে একমাত্র জীব, তাহলে এখানে কি এ নম্বরটা হলো কি? যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। তারপর হচ্ছে 27 নম্বর কি বলছে দেখো, রেণু কোন প্রকারের জনন একক? রেণু হচ্ছে যৌন জননের একক। 28 নম্বর কি বলছে, গ্যামেট কোন জননের একক? যৌন জননের একক। 29 নম্বর কি বলেছে, কোন প্রাণী দিয়ে কোরকোৎকর্ম পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন হয়? ইস্টের মধ্যে বার্ডিং দুটোতে হয়, ইস্ট হয় এবং হাইড্রা দুটোতে হয়। ইস্টে হচ্ছে এককোষী আর হাইড্রাতে হচ্ছে বহুকোষীর মাধ্যমে হয়। এর পরাগরেণুর সৃষ্টি হয় পরাগধানীতে। 31 নম্বর, যৌনক্রম দেখা যায় কোথায়? ফার্ন গাছে। 32 নম্বর দেখো, দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলনে যে জনন উৎপন্ন হয় তাকে আমরা বলছি কি? দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলনে যে জনন উৎপন্ন হয় তাকে যৌন জনন বলা হয়। 33 নম্বর বলছে কি, সন্ধ্যামালতিতে কি ধরনের পরাগযোগ সম্পন্ন হয়? সন্ধ্যামালতিতে স্বপরাগযোগ সম্পন্ন হয়, স্বপরাগযোগ। আম গাছের পরাগযোগ কার দ্বারা ঘটে? আম গাছের পরাগযোগ পতঙ্গের দ্বারা ঘটে। তার বলছে কি, 35 নম্বর দেখো, নিষিক্ত ডিম্বাণুকে বলা হয়, নিষিক্ত ডিম্বাণুকে ভ্রূণ বলা হয়। নিষিক্ত ডিম্বাণুকে বলা হচ্ছে ভ্রূণাণু। 36 নম্বর, জোড় কলমে উদ্ভিদ শাখার কোন অংশ পর্যন্ত ছেঁচে দেওয়া হয়? ক্যাম্বিয়াম অংশ পর্যন্ত ছেঁচে দেওয়া হয়। 37 নম্বর দেখো, শস্য নিউক্লিয়াসের প্রকৃতি হলো হ্যাপ্লয়েড, ট্রিপ্লয়েড প্রকৃতি হয়। তারপর হচ্ছে কি 38 নম্বর বলতে দেখো, গোলাপ গাছে কি প্রকার কলম তৈরি করা হয়? গোলাপ গাছে জোড় কলম তৈরি করা, শাখা কলম। গোলাপ গাছে কোন কলম তৈরি করা হয়? গোলাপ গাছ তৈরি করা হয় শাখা কলম তৈরি করা হয়। ওরা একটু শাখা কেটে মাটিতে পুঁতে দিলেই সেখানে গাছ জন্মায়। নিম্নলিখিত 39 নম্বর, নিম্নলিখিত কার ক্ষেত্রে খণ্ডী ভবন দেখা যায়? স্পাইরোগারের ক্ষেত্রে খণ্ডী ভবন, একটা খণ্ড কেটে পড়ে যায় এবং সেখান থেকে নতুন গাছ তৈরি হয়। 40 নম্বর দেখো, বলছে জীবদেহের কোন কাটা অংশ থেকে আপত্যজীব সৃষ্টি হলে তা কোনো কাটা অংশ থেকে পুনরুৎপাদন বলা হয়, যেটা কেঁচোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, প্ল্যানেরিয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আবার তোমার টিকটিকির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। 41 সময় কোন উদ্ভিদে জোড় কলম তৈরি করা হয়? জোড় কলম তৈরি হয় তোমার পেয়ারা, আদা, শুশুনি, আলু, এটা পেয়ারার ক্ষেত্রে তৈরি করা হয়। 42 নম্বর দেখো, কোন উদ্ভিদ ভূনিম্নস্থ কাণ্ডের মাধ্যমে অঙ্গ জনন সম্পন্ন করে? এটা হচ্ছে কি ভূনিম্নস্থ কাণ্ড, আদার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। বৃত্তির প্রতিটি অংশকে বৃত্তাংশ বলা হয়ে থাকে। ফুলের কোন অংশ, 44 নম্বর, ফুলের কোন অংশ পরাগযোগের জন্য কীটপতঙ্গদের আকর্ষণ করে? সেটা করে কে? পাপড়ি। 45 নম্বর, কোন উদ্ভিদে বায়ুর মাধ্যমে তোর পরাগযোগ ঘটে? বায়ুর মাধ্যমে ঘটে তোমার গমের ক্ষেত্রে। 46-এর ক্ষেত্রে কি? এখানে বাঘ আমের ক্ষেত্রে তোমার হচ্ছে কি? আমের ক্ষেত্রে পতঙ্গের দ্বারা, সূর্যমুখীর ক্ষেত্রেও পতঙ্গের দ্বারা, শিমুলের ক্ষেত্রে হচ্ছে তোমার পাখির দ্বারা হয়। কোন উদ্ভিদের স্বপরাগযোগ লক্ষ্য করা যায়? স্বপরাগযোগ লক্ষ্য করা যায় তোমার সিম গাছে, সিম, ডলিকস ল্যাবল্যাব এর সায়েন্টিফিক নেম। 47 নম্বর দেখো, কোন উদ্ভিদে পতঙ্গের মাধ্যমে ইতর পরাগযোগ হয়? পতঙ্গের ক্ষেত্রে হচ্ছে আমের ক্ষেত্রে হয়। 48 নম্বর দেখো, নিষেক ছাড়া স্ত্রী জনন কোষ থেকে নিম্নলিখিত কোন জীবের ক্ষেত্রে আপত্যজীব সৃষ্টি হয়? নিষেক ছাড়া হচ্ছে মৌমাছির ক্ষেত্রে। স্ত্রী জনন কোষ থেকে নিম্নলিখিত কোন জীবের ক্ষেত্রে আপত্যজীবের সৃষ্টি হয়? মৌমাছি। 49 নম্বর দেখো, অযৌন জনন সম্পন্ন করে একটি প্রাণীর নাম হলো কি? ব্যাং, পাখি, বা কেঁচো। তো অযৌন জনন সম্পন্ন করে কে? অ্যামিবা, দ্বিবিভাজন পদ্ধতিতে। পাথরকুচির পাতায় পত্রাশয় মুকুল থেকে বংশবিস্তার ঘটে, এটি কোন প্রকারের জনন? এটা এক ধরনের
অযৌন জনন, অযৌন জনন বলা হয় এটাকে। কোনটি কৃত্রিম অঙ্গ জনন? ইষ্টের মুকুলোদ্গম, শাহকলমের সাহায্যে জনন, অযৌন জনন কোনটি নয়। কৃত্রিম অঙ্গ জনন হচ্ছে তোমার শাহকলমের সাহায্যে জনন। 52 নম্বর, দুটি গ্যামেটের মিলনকে বলা হয় দুটি গ্যামেটের মিলনকে সংশ্লেষ বা নিষেক বলা হয়। নিষেক, নিষেক। দুটি গ্যামেটের মিলনকে বলা হচ্ছে নিষেক বা ফার্টিলাইজেশন। 53 নম্বর বলছে বহু বিভাজন দেখা যায় কোথাও প্লাজমোডিয়ামের মধ্যে। 54 নম্বর, গেমিউল গঠনের মাধ্যমে বংশ বিস্তার করে স্পঞ্জের ক্ষেত্রে। স্পঞ্জের গেমিউলটা কেমন হয়? ধরেন এটা স্পঞ্জ, ওর ভিতরের দিকে একটা বলের মতো আকৃতির গঠন তৈরি হয়, যে গঠনটাকে বলা হয় তোমার গেমিউল। এই গেমিউলের মাধ্যমে গেমিউল হচ্ছে অযৌন জননের একক, যেটা তোমার ম্যাচিওর হয়ে এখানে খুলে পড়েছে, মাটিতে আবার অঙ্কুরোদ্গম হয়ে নতুন গাছ তৈরি করে। 55 নম্বর দেখো পত্রজ মুকুল দ্বারা বংশ বিস্তার করে কে? এটা করে পাথরকুচি বা ব্রায়োফাইলাম। 56 নম্বর দেখো আদা কিসের সাহায্য জনন করে? আদা হচ্ছে রাইজোমের সাহায্যে, এর ভূ নিম্নস্থ কাণ্ড। তারপর 57 নম্বর বলছে কি শাখা কলম দ্বারা বংশ বিস্তার করে যে উদ্ভিদ, তা হলো শাখা কলমের মাধ্যমে, সেটা ডালিয়া। ক্যালাসের বৃদ্ধি ঘটিয়ে এমব্রয়েড গঠিত হয়, এটা কোথায়? অণুবিস্তার হয়। সবচেয়ে উন্নত ধরনের কলম হলো শাখা কলম, দাবা কলম, গুটি কলম, জোড় কলম। তো সবচেয়ে উন্নত ধরনের কলম হচ্ছে তোমার জোড় কলম, যেটা আমের ক্ষেত্রে, যেটা তোমার পেয়ারার ক্ষেত্রে করা হয়। 60 নম্বর হচ্ছে কি কোন প্রকার জনন জৈব অভিব্যক্তির পথকে সুগম করে? যৌন জনন। কারণ এখানে কি হয়, দুটো আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য এসে মিলিত হয়, যার ফলে নতুন প্রজাতির তৈরি হয়। 61 নম্বর দেখো পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে বলা হয় নিষেক। 62 নম্বর সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীতে ডিম্বাণুর দুপাশে নিউক্লিয়াস দুটিকে বলা হয়, তাকে বলা হচ্ছে কি সহকারী কোষ বা সাইনার্জিডস। মানে এই কথাটা বলছে যেখানে এমব্রায়োস্যাকের এটা হচ্ছে এগ সেল, এবং এগ সেলের পাশে যে দুটো কোষ থাকছে তাকে সাইনার্জিডস বলা হয় বা সহায়ককারী কোষ বলা হয় থাকে। আর অপোজিটে থাকে অ্যান্টিবোডাল বা প্রতিবোধক কোষ বলা হয়। তারপর হচ্ছে সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় যে উদ্ভিদটিতে, তা হলো মস, যেখানে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড যৌনুর পর্যায়ক্রমিক আবর্তন ঘটে। 64 নম্বরে ভ্রূণের ভবিষ্যৎ খাদ্য সঞ্চয় থাকে শস্যের মধ্যে। শস্য হচ্ছে 3N প্রকৃতির, ট্রিপ্লয়েড নিউক্লিয়াস। 65 নম্বর বলছে নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? খর্বধাবক কচুরিপানা, ঠিক আছে এটা। মূলজ মুকুল আলু, না ফলস। পত্রজ মুকুল পাথরকুচি, ঠিক আছে, এখানে ফলস হচ্ছে তোমার বি। এমব্রয়েড দশা কোন প্রকার জনন দেখা যায়? এটা একমাত্র অণুবিস্তারের ক্ষেত্রে এমব্রয়েড দশা, ক্যালাসের পরে এমব্রয়েড দশা হয়। 67 নম্বর বলছে কি সপুষ্পক উদ্ভিদের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 2n18 হলে পুংজনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? দেহকোষ হচ্ছে কি ডিপ্লয়েড প্রকৃতি, জনন কোষ হচ্ছে কি হ্যাপ্লয়েড প্রকৃতি, তাহলে 9 হবে এখানে। তারপর 68 নম্বর বলছে গেমিউল গঠনের মাধ্যমে বংশ বিস্তার জীবটি হল স্পঞ্জ। তারপর হচ্ছে কি 69 অপুংজনির মাধ্যমে কোন ধরনের মৌমাছি সৃষ্টি হয়? করি মৌমাছি, রানী মৌমাছি, পুরুষ মৌমাছি কোনোটি নয়। অপুংজনির মাধ্যমে তোমার এখানে কি পুরুষ মৌমাছি সৃষ্টি হয়। 70 নম্বর বলছে কি ড্রোন মৌমাছিদের প্রকৃতি হলো হ্যাপ্লো। ড্রোন বলতে এখানে এদেরকে বোঝানো হচ্ছে, হ্যাপ্লয়েডদেরকে বোঝানো হচ্ছে। হ্যাপ্লয়েড বলতে পুরুষ মৌমাছিকে বোঝানো হচ্ছে। অ্যাকচুয়ালি মৌমাছির ক্ষেত্রে কি হয়? মৌমাছির ক্ষেত্রে পার্থেনোজেনেসিস বা অপুংজনি হয়, অর্থাৎ এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 32। যখন এদের মিওসিস হবে তখন এরা কি হবে? n = 16, n = 16, 16টা হয়ে যাবে। এবার কি হয়,
এই যে পুরুষদের ক্ষেত্রে কি হয়, অপুংজনি ঘটে, পার্থেনোজেনেসিস, সেখানে নিষেক ঘটে না। নিষেক না ঘটার ফলে পার্থেনোজেনেসিস ঘটে বা নিষেক ঘটে না, তার ফলে কি হয়, এরা N=16 থেকে হ্যাপ্লয়েড থেকে যায়, এটা হচ্ছে মেল বা যেটাকে ড্রোন বলছি আমরা। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে কি হচ্ছে, এরা হচ্ছে 2N=32 তৈরি করে। এবার এদের মধ্যে 32 তৈরি করার পর এদের মধ্যে যারা রয়্যাল জেলি খায় আর বিব্রেড খায়, তো যারা রয়্যাল জেলি খায়, কন্টিনিউসলি রয়্যাল জেলি খায়, তারা হয়ে যায় কি কুইন। আর যারা বি ব্রেড খায়, মৌরুটি খায়, বি মৌরুটি বলা হয় এটাকে, বি ব্রেড, তারা হয়ে যায় কি, তারা হয়ে যায় তোমার লেবার বি আর শ্রমিক মৌমাছি। তাহলে আজকে এই পর্যন্ত শেষ। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমাদের কোনো টপিক চাই, কোনো প্রবলেম হলেও এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। সো থ্যাংক ইউ।